হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু দ্য নেক্সট জেন ইনস্টিটিউট। আমি সজীব ভাই তোমাদের সামনে আছি ইংলিশের গুরুত্বপূর্ণ একটা টপিক, স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে, এবং আরেকটা টপিক সেটা হচ্ছে ইনভার্সন নিয়ে। সো ক্লাসটা শুরু করার আগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, দেন আমরা ক্লাসটা স্টার্ট করব। আর তোমরা যারা যারা ক্লাসটা দেখতে পাচ্ছ, তোমরা কষ্ট করে একটু তোমাদের শেয়ার বাটনটাতে একটু ক্লিক করো, যেন তোমাদের এই ক্লাসটা তোমাদের কারণে যেন তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে। সো একটু কমেন্ট করে জানাও আমাকে যে দেখা এবং শোনা যাচ্ছে কিনা, আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও, দেন আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার, মোটামুটি সব ক্লিয়ার, এবং হচ্ছে দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আমার এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে না, আশা করি তোমাদের এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে না। এরপরে যদি ক্লাস চলাকালীন সময় কোনো প্রবলেম তোমরা ফেস করো, অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া দেখতে বা শুনতে প্রবলেম হচ্ছে, দেন আমরা ওটা আবার সলিউশন একটা এনে দিব, সলভ করে ফেলবো প্রবলেম। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করি। সো আজকের ক্লাসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমরা এইচএসসি তে আমাদের কোশ্চেন নাম্বার 3-এ চলে আসে। খুবই ইজিয়েস্ট একটা টপিক বলা যায়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণটা কি, যে আসলে এই টপিকটা থেকে সহজে মার্ক তোলা পসিবল, এই জন্য এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা হচ্ছে যে সবাই চেষ্টা করে যে এই টপিকটা আগে সলিউশন করার জন্য, হ্যাঁ, আগে সলভ করার জন্য। কারণটা কি, এই টপিক থেকে খুব সহজ, সময়টা অনেক কম লাগে, আর মার্কটাও বেশি ক্যারি করা যায়। এই জন্য এই টপিকটা একটা মানে সবার কাছে একটা পছন্দের একটা টপিক। আর এই টপিকটা নিয়ে আমি তোমাদের সামনে আসছি। সো দেখো, আমরা যে কাজটা করব, যে আমরা আসলে শুরু থেকে একদম ধরে ধরে শিখবো যে আমাদের যে কোনো একটা টপিক। সো এই টপিকে ধরো, এটা আমরা তো বলছি স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস বলতেছি, হ্যাঁ, বা ক্লজেসও হইতে পারে, থাকতে পারে। সো এটা আমাদের মেইন ফ্যাক্ট না। সো এই টপিকটা শুরু করার আগে দেখো, আমরা এই ফ্রেজ ব্যাপারটা কি, ক্লজ ব্যাপারটা কি, ওয়ার্ডস ব্যাপারটা কি, এইটা একটু বুঝে নেই। কারণটা কি, এটা আমাদের একটু মাথায় থাকতে হবে যে আমরা যে আসলে এটাকে বলতেছি ফ্রেজ, কি কারণে এটা ফ্রেজ, বুঝতে পারছো কি কারণে এটা ফ্রেজ, এটা আমাদের একটু বুঝতে হবে। সো এই জন্য আমরা চলে যাই আমাদের নোটপ্যাডে। সো দেখো, তিনটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ওয়ার্ড, একটা হচ্ছে কি বলো ওয়ার্ড। সো ওয়ার্ডটা, একটা হচ্ছে শুরুতে ওয়ার্ড। সো ওয়ার্ডটা আমরা লিখে ফেললাম, শুরুতে হচ্ছে আমাদের ওয়ার্ড, এই যে দেখো ওয়ার্ড। তারপরে যেটা হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে ফ্রেজ, তারপর কি বলো ক্লজ। এই তিনটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, যে আসলে কখন আমি এটাকে ফ্রেজ বলবো, কখন আমি এটাকে ক্লজ বলবো, কখন আমি এটাকে ওয়ার্ড বলবো। আচ্ছা, তো তিনটা জিনিস দেখো, ওয়ার্ড, এই ওয়ার্ড, তারপর কি ফ্রেজ, এবং আমাদের হচ্ছে ক্লজ, তিনটা জিনিস। সো এই জিনিসটা বোঝার একটা ভালো অভিনব একটা পদ্ধতি আছে। দেখো, আমরা আমরা লিখি কি, কি রকম লিখি, ডাব্লিউপিসি, কি লিখি, ডাব্লিউপিসি। এই ডাব্লিউ দ্বারা বোঝায় ওয়ার্ড, পি দ্বারা বোঝায় ফ্রেজ, এবং সি দ্বারা বোঝায় ক্লজ। এখন যে কাজটা হচ্ছে, ধরো আমি লিখলাম একটা ওয়ার্ড, লিখলাম ট্রাম্প, কি লিখলাম, ট্রাম্প। এই যে ট্রাম্প ওয়ার্ডটা লিখলাম। সো এটা যে ওয়ার্ড, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা দেখলে বুঝি এটা ওয়ার্ড। কারণটি আমরা জানি ওয়ার্ড হচ্ছে কিছু লেটারের সমষ্টি। সো এখানে অনেকগুলো লেটার আছে, অনেকগুলো লেটার মিলে আমাদের কি হয়, ওয়ার্ড হয়। সো এটা যে ওয়ার্ড, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সো এই জন্য আমরা এটা লিখে, নিচে কি লিখলাম দেখো তো, নিচে আমরা লিখে ফেললাম এটা হচ্ছে আমাদের ওয়ার্ড, কি লিখলাম, ওয়ার্ড। এরপরে যেটা হচ্ছে, দেখো এই ট্রাম্প, এই ট্রাম্পের সামনে আমি ইউজ করলাম কি, দেখো আমি ইউজ করলাম এখন ডোনাল্ড ট্রাম্প। কি ইউজ করলাম বলো, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। দেখো ডোনাল্ড ট্রাম্প ইউজ করলাম। এখন যেটা হইলো, এখন কিন্তু ব্যাপারটা আমাদের আর কি নাই বলো, এখন কিন্তু আমাদের এটা আর ওয়ার্ড নাই। এখন আমাদের এটা কি নাই বলো তো, এটা এখন কিন্তু আমাদের আর ওয়ার্ড নাই। এখন এটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এটাকে কি বলবো বলো, এখন আমরা এটাকে বলবো এটা হচ্ছে ফ্রেজ। কি বলবো বলো, ফ্রেজ বলবো। কি বলবো, ফ্রেজ বলবো। কারণটা কি, আমরা যখনই দেখি যে আসলে একাধিক ওয়ার্ড চলে আসে, একাধিক ওয়ার্ড যদি আমাদের চলে আসে, তখন আমরা এটাকে কি বলি, ফ্রেজ বলি। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পটা হচ্ছে আমাদের ফ্রেজ। এরপর আমি যে কাজটা করলাম, ডোনাল্ড ট্রাম্পের পরে একটু জিনিস অ্যাড করলাম। কি জিনিস অ্যাড করলাম দেখো, আমি যে কাজটা করলাম, এই ডোনাল্ড ট্রাম্পের পরে আমি লিখলাম ডোনাল্ড ট্রাম্প ইজ অ্যান আমেরিকান, 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 আমেরিকান প্রেসিডেন্ট। কি লিখলাম, প্রেসিডেন্ট লিখলাম, আমেরিকান প্রেসিডেন্ট। আচ্ছা, এখন যে কাজটা হইলো, দেখো আমি এবার যে কাজটা করেছি, দেখো এবার আমি এই যে ডোনাল্ড ট্রাম্প বলছি না, ডোনাল্ড ট্রাম্পের পরে ইসটাকে গ্রহণ করলাম। দেখো এই যে ইস পর্যন্ত অংশটা,
আমি এবার নিলাম কি ইস পর্যন্ত অংশটাকে নিলাম। So, এখন দেখো কি হয়েছে, এই একটা এখানেও কি একাধিক ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড আছে, কিন্তু এবার আমি একটা ইসটাকে নিছি। ইসটাকে আমরা বলি, ইসটা হচ্ছে আমাদের এখানে ইসটা কি বলি বলো, ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এটাকে সংক্ষেপে আমি এফ ভি দ্বারা প্রকাশ করলাম। সো এই যে ইসটাকে নেওয়ার ফলে এইটুকু অংশটুকু আমাকে বলতে হবে, কি বলতে হবে জানো? কি বলতে হবে? ক্লজ বলতে হবে। কি বলতে হবে? ক্লজ। কি বলতে হবে বলো? ক্লজ বলতে হবে। কি বলতে হবে? ক্লজ। কারণ কি, যদি একের বেশি ওয়ার্ড থাকে এবং এটার মধ্যে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, কি থাকে? ফাইনাইট ভার্ব যদি থাকে, তখন এটাকে বলতে হয় ক্লজ বলতে হয়। কি বলতে হয় ভাইয়া? ক্লজ বলতে হয়। তাহলে দেখো, যখন এই ওয়ার্ডের সাথে আমরা ইসটাকে গ্রহণ করছি, তখন এইটা আর আমাদের ফ্রেজ নাই, এটা আমাদের ক্লজ হয়ে গেছে। এটা আমাদের কি হয়ে গেছে? এটা আমাদের ক্লজ হয়ে গেছে। শুরুতে ছিল আমাদের কি? ট্রাম। ট্রামটাকে আমরা বলছি কি? ওয়ার্ড। কারণটা কি? কিছু লেটারের সমষ্টিকে আমরা ওয়ার্ড বলি। এরপর যেটা হয়েছে, ট্রাম্পের সামনে আমরা ডোনাল্ড কথাটা যুক্ত করছি। তাহলে ডোনাল্ড ট্রাম্পটা হয়ে গেছে আমাদের কি হয়েছে? ফ্রেজ হয়ে গেছে। কারণটা কি? একাধিক ওয়ার্ড। তারপরে যেটা হয়েছে দেখো, আমি লিখছিলাম ডোনাল্ড ট্রাম্প ইজ। এবার যেটা করলাম, একটা ইজটাকে গ্রহণ করছি, মানে একটা ভার্বকে গ্রহণ করছি। সো ভার্বটাকে গ্রহণ করার ফলে এটাকে আমরা ফ্রেজ আর বলতে পারতেছি না, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ক্লজ। এখন এরপরে আর কি হইতে পারে? সো দেখো, এই যে এরপরে আমরা যে জিনিসটা দেখলাম, পুরা অংশটা, এই যে দেখো পুরা অংশটাকে আমরা কি বলবো তাহলে? এই যে পুরা অংশ, ফুল স্টপ সহকারে অংশটা, এই যে ফুল স্টপ সহকারে অংশটা, এটাকে আমরা বলতেছি কি? বলতেছি বলো দেখি। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এটা আমাদের কি? সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। তাহলে কোনটা ওয়ার্ড, দেখো একটা সেন্টেন্স থেকে আমরা কোনটা ওয়ার্ড, কোনটা ফ্রেজ, কোনটা ক্লজ, কোনটা সেন্টেন্স, সবকিছু আমরা বুঝতে পারলাম। আরেকটা জিনিস তোমাদেরকে বলে ফেলি, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে একের বেশি ক্লজ থাকতে পারে। একের বেশি কি থাকতে পারে? ক্লজ থাকতে পারে। যেমন তোমরা কমপ্লেক্স সেন্টেন্স শুনেছো, এই কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়? যে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে। একটা একটা ক্লজ, একটা ক্লাসের ক্লজ অংশটাকে আমরা বলি এটা হচ্ছে মেইন ক্লজ, আরেকটা অংশটাকে আমরা বলি কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লজ, ফ্রেজ, ওয়ার্ড, এই সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে গেছে আশা করি। তাহলে আমরা যদি আগের স্লাইডটাতে একটু চলে আসি, যে আমরা এখানে যেটা বলছিলাম, দেখো কোনটা ওয়ার্ড, কোনটা ফ্রেজ, কোনটা ক্লজ, আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমাদের ওয়ার্ড নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা জানি ওয়ার্ড হচ্ছে আমাদের কিছু লেটারের সমষ্টি। ওয়ার্ডটা কি? ওয়ার্ড হচ্ছে কিছু লেটারের সমষ্টি হচ্ছে ওয়ার্ড। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, তাই এটা নোট ডাউন করারও প্রয়োজন নাই। আমাদের সমস্যা যেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজটা নিয়ে। তাহলে ফ্রেজ এন্ড ক্লজের মধ্যে পার্থক্যটা কি রকম? সেটা হচ্ছে এই ফ্রেজ এবং ক্লজের মধ্যে অবশ্যই কি থাকবে? একাধিক ওয়ার্ড থাকবে। এখানে একাধিক ওয়ার্ড থাকবে, এখানেও একাধিক ওয়ার্ড, এটা হচ্ছে একাধিক ওয়ার্ড, এখানেও একাধিক ওয়ার্ড থাকবে। সো ফ্রেজের মধ্যে একাধিক ওয়ার্ড থাকবে, ক্লজের মধ্যেও কি থাকবে? এখানেও একাধিক ওয়ার্ড থাকবে, এখানেও একাধিক ওয়ার্ড। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এই একাধিক ওয়ার্ডের মধ্যে এই একাধিক ওয়ার্ডের মধ্যে ফ্রেজের মধ্যে কি থাকবে বলো? ফ্রেজের মধ্যে কি থাকে না? ফ্রেজের মধ্যে আমাদের কি থাকবে না? অবশ্যই ফাইনাইট ভার্ব। মানে কি? কোনো ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব থাকবে না, থাকবে না। আর ক্লজের মধ্যে কি থাকবে? যে ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। সো এইটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য। সেটা হলো কি রকম? যে ফ্রেজের মতো ফাইনাইট ভার্ব থাকবে না, ক্লজের মতো ফাইনাইট ভার্ব থাকবে। সো এই জায়গাটা তোমরা একটু নোট ডাউন করে রাখো, কারণ এটা তোমাদের শুধু সারা জীবন তোমাদের কাজে লাগবে এখন থেকে শুরু করে। আচ্ছা, সো আমরা তাহলে মোটামুটি আমাদের বেসিকটা শিখে ফেললাম। আসলে কোনটাকে আমরা ফ্রেজ বলতেছি, কোনটাকে ক্লজ বলতেছি, কোনটাকে ওয়ার্ড বলতেছি, সবকিছু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমাদের মেইন পড়াশোনায় চলে যাব। আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের একদম ইউজেস, যে দেখো ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্নে আমরা চলে যাব, যে আসলে কোথায় কোথায় আমরা ওয়াজ বর্ন ইউজ করি, কোথায় কোথায় আমরা ইজ বর্ন ইউজ করি, এটা আমরা এখন দেখবো। সো আমরা শুরুতে এখানে বলতেছি, আমাদের স্লাইডে বলা হয়েছে যে জন্মগ্রহণ করা, মানে ওয়াজ বর্ন মানে কি? জন্মগ্রহণ করা। আমরা আসলে কি, আসলে কেউ নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, এই জন্য আমরা ওয়াজ বর্ন কথাটা ইউজ করি। বুঝতে পারছো? আমরা যারা আসলে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, আমরা কিন্তু নিজেরা নিজেরা কিন্তু ভূমিষ্ঠ হইতে পারিনি। আমাদের দেখা গেছে যে আমাদের ভূমিষ্ঠ করানো হয়েছে। আচ্ছা, সেই জন্য আমাদের ওয়াজ বর্ন ইউজ করা হয়। ওয়াজ বর্ন আসলে মেইনলি যেটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। এটা কি ফর্ম বলো দেখি? এটা হচ্ছে প্যাসিভ ফর্ম।
ওয়াজ বর্ন বা ইজ বর্ন হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম, এটা কিন্তু অ্যাক্টিভ কোনো ফর্ম না, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এখন এখানে কি বলতেছে, ইউজেস অফ ওয়াজ বর্ন এবং ইজ বর্ন, কোথায় কোথায় আমরা ওয়াজ বর্ন ইউজ করবো, কোথায় কোথায় আমরা ইজ বর্ন ইউজ করবো, একই কথা। মানে ওয়াজ বর্ন আর ইজ বর্ন মেইনলি একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স, এটা না আমাদের সমস্যা না। তা আমাদের কথা হচ্ছে যে এই ফ্রেজেস গুলা আসলে আমরা কোথায় ইউজ করবো, এটা আমাদের মেইন কথা। আচ্ছা, সো দেখো এখানে বলতেছে যে আমরা সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস বর্ন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ, এই দুইটা কথা বললো যে আসলে আমরা সাবজেক্টের পরে বিভার্ব, সাবজেক্টের পরে বিভার্ব বসাবো, এরপর আমাদের বর্ন বসবে, এরপর আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রিপজিশনাল ফ্রেজ। হ্যাঁ, আচ্ছা, তো এই কথাটা বললো, এটা আমাদের একটা রুল। তো আমরা আসলে রুলটা পরে অত কিছু বুঝতে পারলাম না, আমাদের এমন হতে পারে রুল পরে হয়তো আমরা সবকিছু বুঝতে নাও পারি, কিন্তু আমরা যখন এক্সাম্পলে চলে যাবো তখন ইজিলি সবকিছু বুঝতে পারবো সোজা। আচ্ছা, তো এইখানে দেখো আমাদের কি বলতেছে, যে এখানে দেখো যে অ্যাডভার্বিয়াল বলতে কি বোঝায়, অ্যাডভার্ব বলতে বোঝায় যে এইটা তো আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যদি সময়, দেখো সময়, এই যে সময়, সময় স্থান, সময় স্থান, তারপর কি বলো, সময় স্থান, তারপরে কারণ, কারণ, তারপর কি ধরন, একটা কাজ কিভাবে হচ্ছে, সো এগুলা মেইনলি অ্যাডভার্ব হয়, এগুলা কি হয়, এগুলা অ্যাডভার্ব হয়, এগুলা অ্যাডভার্ব হয়। আর যদি একাধিক ওয়ার্ড আসে, সো ওই জায়গায় যদি একাধিক ওয়ার্ড আসে সেটাকে আমরা কি বলি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি, সোজা কথা। সো দেখো সময় বলতে কি রকম, যেগুলো টাইম মুছে, কি বোঝায়, টাইম মুছে, সময় বলতে টাইম বোঝাচ্ছে। ধরো আমি বলতেছি, ধরো নাও, নাও, এই যে নাওটা এখন, তাহলে এটা সময়ের ব্যাপার, তাহলে নাওটা কিন্তু অ্যাডভার্ব। তারপর দেখো স্থান, স্থান মানে কি রকম, দেখো স্থান, স্থান যদি বোঝায়, সো আমি বলতেছি ধরো যে ইন দা অফিস, ইন দা অফিস, ইন দা অফিস, ইন দা অফিস মানে কি, দেখো অফিসে, তাহলে অফিসটা একটা জায়গা, একটা স্থান, তাহলে ইন দা অফিসে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর দেখো কারণ, কারণ, হ্যাঁ কারণ মানে কি, কারণ আমি এই কাজটা করতেছি। আমি যদি বলি ধরো হচ্ছে, আমি যদি বলি যে আমরা এই ক্লাসটা করতেছি কিসের জন্য, আসলে আমাদের নলেজ গ্যাদার করার জন্য, আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য, ঠিক কিনা, সো আমি বলতে পারি টু ইমপ্রুভ, ইমপ্রুভ করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য, সো আমি বলতে পারি টু ইমপ্রুভ, এই যে ইমপ্রুভ করা, হ্যাঁ নিজের উন্নতি করা। সো এই উন্নতি করাটা কি হবে বলো, এটা হচ্ছে একটা কারণ, ক্লাসটা করার কারণ হচ্ছে কি নিজেকে নিজের ইমপ্রুভমেন্ট করা, তাহলে টু ইমপ্রুভটাও হচ্ছে আমাদের কি বলো, এটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কারণ এটা দ্বারা কারণ বোঝাচ্ছে। এরপরে ধরন, সো আমরা এই ক্লাসটা করতেছি, ক্লাসটা কিন্তু অত ফাস্ট করতেছি না, স্লোলি করতেছি এবং কেয়ারফুলি, খুব যত্ন সহকারে তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক কিনা বলো। সো এই যে কেয়ারফুলি কথাটা বললাম, এই যে কেয়ারফুলি, খুব যত্ন সহকারে এই ক্লাসটা আমি নিচ্ছি, তো এই কেয়ারফুলি জিনিসটাও কিন্তু বলো অ্যাডভার্ব। তাহলে সময় স্থান কারণ ধরন এগুলা কি বোঝায়, এগুলা দ্বারা অ্যাডভার্ব বোঝায়, কি বোঝায়, অ্যাডভার্ব বোঝায়। সো এখন আমাদের ওই যে বলছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সো খুবই ভালো কথা। সো এখানে দেখো কিছু ওয়ার্ড আছে আমাদের, কিছু ওয়ার্ড মানে যেমন নাও, এটা অ্যাডভার্ব আমরা বলতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কিন্তু দেখো ইন দা অফিস, এখানে একটু খেয়াল করে দেখো তো, আমি তোমাদেরকে বলছিলাম না যে একাধিক ওয়ার্ড হলে সেটা আমাদের কি হয়, একাধিক ওয়ার্ড হইলে সেটা আমাদের মেইনলি ফ্রেজ হয়। তাহলে দেখো এখানে ওয়ার্ড কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। এখন ওয়ার্ডের সংখ্যা কি, একের বেশি হয়ে গেছে না, আর একের বেশি হয়ে গেলে সেটা কি হবে, সেটা ফ্রেজ হবে। তাহলে ইন দা অফিসটা হচ্ছে আমাদের কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছো, এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। এরপরে দেখো টু ইমপ্রুভ, এখানে ওয়ার্ড কয়টা, একটা, দুইটা, তাহলে ওয়ার্ডের সংখ্যা এখানে একের বেশি, তাহলে টু ইমপ্রুভটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছো, তাহলে একটা ওয়ার্ড থাকলে আমরা বলবো অ্যাডভার্ব, আর একাধিক ওয়ার্ড যদি চলে আসে তখন আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো সেম কথাটাই এখানে বলছে, যে দেখো এখানে বলছে যে আসলে আমাদের এই এই ওয়াজ বর্ন, বিভার প্লাস বর্ন মানে কি, ওয়াজ বর্ন বা ইজ বর্নটা বসতে পারে কোথায়, অ্যাডভার্বিয়াল অথবা প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমাদের এটা বসতে পারে। সো সো এখন একটু খেয়াল করে দেখো, আই ওয়াজ বর্ন ইন 1981, ইন 1981, এটা নিচে আন্ডারলাইন করলাম। সো দেখো ইন 1981 দ্বারা একটা সময় বোঝাচ্ছে না বলো, এটা দ্বারা একটা সময় বোঝাচ্ছে, যেহেতু সময় বোঝাচ্ছে তাহলে এটা অবভিয়াসলি কি হবে, অ্যাডভার্ব হবে। এটা কি হবে, এটা অবভিয়াসলি আমাদের অ্যাডভার্ব হবে। কিন্তু খেয়াল করে দেখো এখানে ইন হচ্ছে একটা ওয়ার্ড, 1981 আরেকটা ওয়ার্ড, তাহলে এটাকে আমরা কি বলবো বলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজও বলা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা প্রিপজিশনাল ফ্রেজ বললাম না, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর বাচ্চাই হইতেছে প্রিপজিশনাল ফ্রেজ। মানে প্রিপজিশনাল ফ্রেজ যেগুলো আছে সবগুলো মেইনলি অ্যাডভার্বিয়াল ফ্রেজের আন্ডারেই পড়ে, একই কথা।
আমরা বলি যে এরকম যে ফ্রেজটা আসলে প্রেপোজিশন দ্বারা শুরু হয় সেটাকে আমরা বলি প্রেপোজিশনাল ফ্রেজ। এটা আমরা বলতে পারি, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও আমি বলতে পারি, প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা বলা। এরপরে দেখো আমাদের বলতেছে অ্যাকিলিস ওয়াজ বর্ন উইথ এ হিডেন পাওয়ার। আচ্ছা, অ্যাকিলিস তোমরা নাম শুনছিলে এরকম যে অ্যাকিলিস হিল। সো তোমার ফ্রেজ এন্ড ইডিয়মস পড়ে কিন্তু হয়তো কোনো কারণেই জানো না যে আসলে কি কারণে অ্যাকিলিস হিল বলে। হ্যাঁ, অনেকে হয়তো এটা জানো না, অনেকে জানতেও পারে, খুব স্বাভাবিক। তো তোমরা যারা আসলে মুভিটা দেখছো ট্রয় নগরী, হ্যাঁ, ট্রয় নগরীর কথা যারা শুনছো তারা অ্যাকিলিসকে তোমরা চিনবা। অ্যাকিলিস হচ্ছে এমন একজন ব্যক্তি যে কোনো যুদ্ধের মধ্যে পরাজিত হয় নাই, কিন্তু ওর একটা সমস্যা ছিল। কি সমস্যা? সেটা হচ্ছে যে ছোটবেলায় ছোটবেলায় ওর পুরা শরীরটাকে কি করা হয় আসলে, ওদের কি বলে, পূজা করা হয় এরকম টাইপের, যে এবং ওকে বরদান করা হয়, আশীর্বাদ করা হয় যেন ও যেন কখনো তোমার কি থাকে না বলো দেখি, ও যেন কোনো যুদ্ধে পরাজিত না হয়, কখনো যেন মানে আঘাতপ্রাপ্ত না হয়, এরকম একটা ব্যাপার ছিল আর কি, যেটা আমি শুনছি। সো কিন্তু ব্যাপার যেটা হয়েছে, এই বরদান করার সময় পুরা বডিতেই ওর বরদান করা হয়েছিল, হ্যাঁ, আশীর্বাদ দেওয়া হয়েছিল, কিন্তু একটা জায়গা, সেটা হচ্ছে কি আমাদের পায়ের নিচুর অংশ, হিল, হ্যাঁ, ওই হিল অংশটুকুতে বরদান করা হয় নাই। আর মজার ব্যাপার যেটা হচ্ছে, মজার ব্যাপার হলো দুঃখের ব্যাপার। সো ওই ট্রয় নগরী যখন ধ্বংস হয় তখন ও তার নায়িকাকে বাঁচাতে যায়, এবং ওই টাইমে একটা তীর ওই অ্যাকিলিস হিল মানে ওর পায়ের গোড়ালিতে আঘাত হানে, এবং ওই তীরের আঘাতে ও ওখানে মারা যায়। সো এই জন্য বলা হয় অ্যাকিলিস হিল মানে কি দুর্বলতম স্থান। তো এটা হচ্ছে প্রেস এন্ড ইডিয়মস এর ব্যাখ্যা। যাই হোক, ওদিকে আমরা না যাই। সো আমরা চলে আসি অ্যাকিলিস এর কথা এখানে। অ্যাকিলিস ওয়াজ বর্ন উইথ এ হিডেন পাওয়ার। আচ্ছা, আমি বলছিলাম আমাদের কোথায় ওয়াজ বর্ন হবে, কোথায় ইজ বর্ন হবে। সো আমাদেরকে দেখতে হবে পরের অংশটা, পরের অংশে আমাদের কি আছে। সো আমি দেখতেছি এইখানে আমাদের উইথ এ হিডেন পাওয়ার আছে। উইথ এ হিডেন পাওয়ার, দেখো প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, এবং এখানে ওয়ার্ড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে ওয়ার্ড সংখ্যা একের বেশি এবং প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা এটাকে কি বলবো বলো দেখি? এটাকে আমরা বলবো যে প্রেপোজিশনাল ফ্রেজ। কি বলবো? প্রেপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারছো? সো প্রিপজিশনাল ফ্রেজ বলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলো, এগুলোর আগে আমাদের কি বসবে? আমাদের ওয়াজ বর্ন বসবে। কি বসবে? ওয়াজ বর্ন বসবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা ওয়াজ বর্ন আমরা বুঝতে পারলাম, এখন আমরা দেখি যে পরবর্তী স্লাইডে আমাদের কি বলছে। সো এগুলো তোমাদেরকে বুঝাই ফেলছি। সো আমরা চলে আসলাম ওয়াজ বর্নের আরেকটা রুল নিয়ে। এখানে বলতেছে যে আসলে শুধু ওয়াজ বর্ন শুধু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজের আগেই বসে না, এটা ছাড়াও যেটা হয় যে অ্যাডজেক্টিভের আগেও আমাদের ওয়াজ বর্ন অথবা ইজ বর্ন বসতে পারে। সো এখানে এক্সাম্পল আমরা দেখলাম, এখানে বলছে আই রাহাত। আচ্ছা, এখানে আইটা হবে না মেইনলি, রাহাত ওয়াজ বর্ন মেরিটোরিয়াস। রাহাত ওয়াজ বর্ন মেরিটোরিয়াস। এখন একটু খেয়াল করে দেখো, মেরিটোরিয়াস এই ওয়ার্ডটা নিচে আমি আন্ডারলাইন করলাম। এখন মেরিটোরিয়াস এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা কি বলো? এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যারা বুঝতে পারো না তারা একটু খেয়াল করে দেখো যে আসলে কি কারণে অ্যাডজেক্টিভ। আমরা আসলে আমাদের কি একটা ওয়ার্ড বের করার জন্য এটার আসলে কি বাংলা জানার দরকার নাই, একটা ওয়ার্ড দেখলেই আমরা বলে দিতে পারি এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এইটা আবার কেমন জিনিস একটু দেখো, আমরা নোটপ্যাডে চলে যাই। সো আমরা দেখলাম যদি একটা ওয়ার্ডের শেষে কি থাকে, ও ইউএস থাকে, ও ইউএস থাকলে সেই ওয়ার্ডটা আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো তোমরা কিছু ওয়ার্ড শুনছো, যেমন ডেঞ্জারাস। কি শুনছো? ডেঞ্জারাস। এই যে ডেঞ্জারাস এই ওয়ার্ডটা শেষে ও ইউএস আছে, তাহলে কোনো কথাবার্তা নেই, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার তোমরা যারা, ঠিক আছে, এই তোমরা যারা ঠিক আছে প্রায়ই বলো, একটা ছেলে বা একটা মেয়েকে দেখলে প্রায় বলে ওঠো কি? বিউটিফুল বলো। কি বলো? এই যে বিউটিফুল, বিউটিফুল বলো। এই যে বিউটিফুল বলে ওঠো না, যে মেয়েটা খুব সুন্দর রে, বিউটিফুল, এরকম বলো কিন্তু। তারপরে কোনো ভালো জিনিস দেখলে, একটা ফুল দেখলে বলো যে ফুলটা বিউটিফুল, এরকম বলো না? এই যে বিউটিফুল ওয়ার্ডটা, এই বিউটিফুল ওয়ার্ডটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আমি কিভাবে বুঝবো এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ? আমার এখানে বাংলা করার দরকার নেই। আমার কাজ যেটা হচ্ছে, আমি এই ওয়ার্ডের শেষে দেখবো কি ফুল আছে, কি আছে? ফুল আছে। যদি কোনো ওয়ার্ডের শেষে তোমার ফুল থাকে, কি থাকে? এই যে ফুল, এই ফুলটা যদি থাকে তাহলে এই ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমার এখানে বাংলা বোঝার দরকার নাই যে বিউটিফুল মানে কি, সুন্দর নাকি কুৎসিত, এগুলো বোঝার দরকার নেই। আমি জাস্ট দেখবো যে এই ওয়ার্ডের শেষে ফুল আছে কিনা। তবে তোমরা আবার এই কাজটা করতে যাও না, কারণ নামের শেষে তো ফুল থাকে, যেমন সাইফুল, শরীফুল। হ্যাঁ, তাহলে এগুলো আবার বলেও না যে এগুলো অ্যাডজেক্টিভ।
নামের শেষে, কারণ নামের শেষে আবার ফুল থাকবে সেটা আবার অ্যাডজেক্টিভ হয় না, বুঝতে পারছো আশা করি। সো আমরা চলে আসলাম আবার আমাদের এখানে, সেখানে বলতেছে কিরকম, রাহাত ওয়াজ বর্ন মেরিটোরিয়াস। তাহলে এই মেরিটোরিয়াস ওয়ার্ডটা কি? এই মেরিটোরিয়াস ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম অ্যাডজেক্টিভ? আমি দেখলাম এই ওয়ার্ডের শেষে ও ইউএস আছে, একটা ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। এই অ্যাডজেক্টিভের আগেও আমাদের কি বসে, আমাদের ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন বসতে পারে, ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন বসতে পারে। আচ্ছা, দেখো যে রাহাত ওয়াজ বর্ন মেরিটোরিয়াস, তাহলে মেরিটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে দেখো ওয়াজ বর্ন বসছে। মানে কি, যে রাহাত জন্মগত ভাবেই কি, যে ও হচ্ছে মেরিটোরিয়াস, মানে কি, যে বুদ্ধিমান, জ্ঞানী, এইরকম মিনিং দেয় মেরিটোরিয়াস। তারপরে হিউম্যান বিংস আর বর্ন সুপারিয়র। এই সুপারিয়র ওয়ার্ডটা দেখো, সুপারিয়র হচ্ছে আমাদের কি, সুপারিয়রটাকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। কি বলা হয়? ল্যাটিন অ্যাডজেক্টিভ। এই সুপারিয়রটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এটা এমন একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাম আছে, স্পেশাল অ্যাডজেক্টিভ, একটা নাম আছে। কিরকম জিনিসটা সেটা একটু খেয়াল করে দেখো। এখন সুপারিয়র, সুপারিয়র, দেখো সুপারিয়র, সিনিয়র, হ্যাঁ, সিনিয়র, তারপর জুনিয়র, এই যে এই ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলাকে কি বলা হয়? ল্যাটিন অ্যাডজেক্টিভ। কি বলা হয় বলো? ল্যাটিন অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ। এখন কি কারণে ল্যাটিন অ্যাডজেক্টিভ হয়, এটার একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে, আমরা ধরো সেন্টেন্সের ক্ষেত্রে কি ইউজ করি বলতো? আমরা প্রায় ইউজ করি দেন, ইউজ করি। যে আসলে তুমি বলো, যে এরকম বলো যে হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন আইও বলা যায়, ঠিক আছে, হি ইজ টলার দেন, হি ইজ টলার দেন আইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, হি ইজ টলার দেন আই। সো এইখানে যে ব্যাপারটা হলো, যে টলারের পরে আমি দেখো দেন ইউজ করছি। কি ইউজ করছে বলো? দেন ইউজ করছি। কিন্তু এই সুপারিয়র, সিনিয়র, জুনিয়র, এগুলার পরে আমাদের তুলনা করা বুঝাইলে আমরা দেনটা ইউজ করতে পারি না, আমাদেরকে দেন ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কি জানো? টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু ইউজ করতে হবে। দেনের পরিবর্তে আমাদের টু বসে। ধর আমি যদি এক্সাম্পল দিই এই জায়গাটার মধ্যে, আমাকে বলতে হবে যে হি ইজ, দেখো হি ইজ, হি ইজ, দেখো সিনিয়র, হি সিনিয়র। এখানে দেন মি বলা যাবে না, আমাদেরকে দেন মি বলাই যাবে না, আমাকে বলতে হবে হি সিনিয়র টু মি, টু মি, হি সিনিয়র টু মি। দেখো এই জায়গায় কিন্তু আমি দেন ইউজ করিনি, আমি ইউজ করছি কি, দেখো টু। তাহলে এইটাই হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভের পার্থক্য, যে ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে আমাদের অলওয়েজ টু বসে, দেন বসে না। তাহলে ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলো কোনগুলা? আমাদের ওখানে একটা চলে আসে সুপারিয়র, আরেকটু জেনে রাখো সিনিয়র, জুনিয়র, তারপর কি পোস্টেরিয়র। আচ্ছা, আমরা এই দুই তিনটা আপাতত মনে রাখি, আমাদের অত কিছু মনে রাখা নাও চলবে আর কি, জাস্ট মনে রাখো এগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ, এগুলোর পরে আমাদের টু বসে। সো আমরা চলে গেলাম আবার আমাদের স্লাইডে, স্লাইডে চলে গেলাম। আচ্ছা, স্লাইডে যে ব্যাপারটা হচ্ছে, আমরা দেখলাম যে আসলে অ্যাডজেক্টিভের আগেও আমাদের ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন এগুলো বসতে পারে, হ্যাঁ, এটা হলো মেইন কথা। সো এরপর আমরা দেখলাম সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বর্ন প্লাস নাউন। আচ্ছা, সো দেখো নাউনের আগেও, এই নাউনের আগেও আমাদের কি বসতে পারে, নাউনের আগেও আমাদের আসলে এই যে বর্ন, ইজ বর্ন, আর বর্ন, হ্যাঁ, বি ভার্ব দিছি মানে কি, যে এখানে ইজ বর্ন, আর বর্ন, ওয়াজ বর্ন, যে কোনো একটা জিনিস বসতে পারে, হ্যাঁ, এটা হলো কথা আর কি। সো উই আর অল বর্ন লিডার্স। এখন এই লিডার্সটা নিচে আন্ডারলাইন করলাম, এই লিডার্সটাই হচ্ছে আমাদের কি, লিডার্সটাই হচ্ছে আমাদের নাউন। এরপরে দেখো ডেভিলের নিচে আন্ডারলাইন করলাম, ডেভিলটা হচ্ছে আমাদের নাউন। এই দেখো ডেভিলের আগে আমাদের কি বসছে, এই ডেভিলের আগে আমাদের এখানে আর বর্ন কথাটা ইউজ করা হয়েছে। তারপরে দেখো এখানে ওয়াজ বর্ন, এই যে ডেভিলের আগে, লিডারের আগে দেখো আর বর্ন হয়েছে, ডেভিলের আগে ওয়াজ বর্ন হয়েছে। তাহলে নাউনের আগেও আমাদের ইজ বর্ন অথবা আর বর্ন এগুলো বসতে পারে, ওয়াজ বর্ন এগুলো বসতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা চলে যাবো আমাদের নেক্সট স্লাইডে। এই স্লাইডে আমাদের কি বলতেছে, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের স্লাইডটা বেশি বেশি, আমাদের হচ্ছে এই ক্লাসটা অবশ্যই, ঠিক আছে, ক্লাস শেষে আমাদের কাছে তোমরা ইনবক্স করবা, দেন আমরা এই ক্লাস স্লাইড যেটা আছে তোমাদেরকে প্রোভাইড করবো, বুঝতে পারছো? তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের এই ক্লাসটা একটু শেয়ার করতে হবে, যেন তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে। আচ্ছা, এখন আমরা আরেকটা রুলে চলে আসছে, এখানে বলতেছে যে ইনফিনিটিভ ফ্রেজের পরে আগেও আর কি আমাদের এই বি ভার্ব প্লাস বর্ন বসতে পারে। সো ইনফিনিটিভ ফ্রেজ, এখন ইনফিনিটিভ ফ্রেজটা আবার কি জিনিস? আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজটা আবার কি জিনিস? আচ্ছা, এখন ইনফিনিটিভ ব্যাপারটা কি বলো? ইনফিনিটিভ হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিভ জিনিসটা কি আর কি, ইনফিনিটিভ ফ্রেজ আমরা পরে আসি তাহলে, তবে আমাদের ইনফিনিটিভ ব্যাপারটা বুঝতে হবে। সো এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। সো ইনফিনিটিভ মানে বুঝায় সেটা হচ্ছে
টু থাকবে, এরপর V1 বসবে। সো এটা অনেকে আমরা বলি, কিন্তু অনেকগুলা বইয়ের মধ্যে V1 দেওয়া আছে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে আমাদের এখানে V1 হবে না, আমাদের এখানে কি হবে না, V1 হবে না, আমাদের V1 না হয়ে ভার্বের বেস ফর্ম বসবে, মনে রাখবো ভার্বের বেস ফর্ম বসবে, কারণ V1 দিয়ে ব্যাপারটা ভুল হবে। সো দেখো কি কারণে ভুল, তোমরা একটু খেয়াল করে দেখো। সো আমি আমি একটা স্যাম্পল একটা ওয়ার্ড নিলাম, সেটা হচ্ছে গো, এটা ভার্বের বেস ফর্ম। আমি যদি V1 বলি, তাহলে V1 মানে প্রেজেন্ট ফর্ম। তো তোমরা জানো যে আসলে গো এর প্রেজেন্ট ফর্ম গো হইতে পারে, গোজও হইতে পারে। কারণটা কি, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা কি করি, গো এর সাথে ইএস যুক্ত করি, গোস বলি, যেমন হি গোস, এরকম বলি না। তাহলে V1টা আমাদের গো হইতে পারে, গোজও হইতে পারে। এখন তোমরা যারা বিভিন্ন বইতে এইরকম লেখাটা দেখো, তারা একটু কমেন্ট করে জানাও যে এইরকম যদি হয়, আমি যদি বলি 2 + V1, তাহলে ব্যাপারটা কি হয় বলতো, তাহলে 2 এর পরে আমাদের 2 গো হবে, 2 গোজও হবে। কিন্তু এই 2 গোস কি কখনো পসিবল বলতো, এই 2 গোসটা কি কখনো পসিবল, এটাকে আমাদের কখনো পসিবল বলতো, এটা কি কখনো পসিবল, এই গোসটা কি কখনো পসিবল বলতো? গোসটা কিন্তু কখনোই পসিবল না। কারণটা কি, যে আসলে 2 এর পরে কখনো গোস হয় না। তাহলে তোমরা যারা V1 বলো, এই জিনিসটা পুরোপুরি ভুল। তাহলে আমাদেরকে যেটা বলতে হবে, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্মটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ। যেমন আমি গো এর কথা বলছি না, ধরো এখানে কি বলতে পারি, 2 প্লাস একটা ভার্ব, যে কোনো একটা স্যাম্পল হিসেবে নিলাম, সেটা হচ্ছে গো, টু গো। এই টু গোটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। এখন টু গো এর পরে যদি, ঠিক আছে, আমি কোনো একটা ওয়ার্ড বসাই দিলাম, আমি বলতেছি ধরো টু গো দেয়ার, হ্যাঁ, টু গো দেয়ার, ঠিক আছে, সেখানে যাওয়া, এইরকম আমি দেয়ার যে কোনো একটা ওয়ার্ড এখানে ইনক্লুড করতে পারি। এই যে একটা ওয়ার্ড ইনক্লুড করলাম, এটা হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। এটা কি হয়ে গেল বলো, ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, এটা হলো মেইন কথা। আমরা এখন চলে আসলাম আমাদের এই স্লাইডে। এখানে আমাদের কি বলতেছে, ইনফিনিটিভ ফ্রেজ মানে ইনফিনিটিভের পরে একটা ওয়ার্ড থাকবে, সোজা কথা। আমাদের ইনফিনিটিভ বুঝলে এখানে হয়ে যাচ্ছে, আর কিছু না। এখানে যেটা হয়েছে যে উই আর বর্ন টু ডাই এন্ড উই পুট অ্যান এন্ড টু দিস ওয়ার্ল্ডলি লাইফ ইন ডিউ টাইম। আচ্ছা, তারপর যেটা হচ্ছে শি ওয়াজ বর্ন টু বি এ পলিটিশিয়ান। এখন আমরা উপরের সেন্টেন্সে না যাই, নিচের সেন্টেন্সে যাই, কারণ এই সেন্টেন্সটা তুলনামূলক ইজি। আমি আবার সহজ জিনিসটা বুঝাইতে বেশি, মানে সিম্পল সেন্টেন্সটা বুঝাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং তোমাদেরও এটা সুবিধা হয়। তো এই সেন্টেন্স আমি কি করলাম, ব্যাপারটা একটু খেয়াল করে দেখো তো। এই যে টু বি, এই টু বিটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। এটা কি, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। এখন টু বি এর পরে কি আছে, এ পলিটিশিয়ান আছে। তাহলে দেখো টু বি এর পরে একটা ওয়ার্ড আছে, এই জন্য এই ওয়ার্ড থাকার কারণে এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ ফ্রেজ বলবো। কি বলবো বলো, ইনফিনিটিভ ফ্রেজ বলবো। এই ইনফিনিটিভ ফ্রেজের আগেও আমাদের কি বসে, আমাদের যেটা হচ্ছে ওয়াজ বর্ন বসে। দেখো শি ওয়াজ বর্ন টু বি এ পলিটিশিয়ান, সে আসলে একজন নেতা হওয়ার জন্য, রাজনীতিবিদ হওয়ার জন্য কি জন্মগ্রহণ করেছে, এটা আমরা বুঝলাম। তো তাহলে ইনফিনিটিভ ফ্রেজের আগেও আমাদের কি হয়, ওয়াজ বর্ন বসে। এরপরে এরপরে আমরা একটু দেখি আরো কি বলছে, আর কোথায় কোথায় আমাদের ওয়াজ বর্ন অথবা ইজ বর্ন বসে। তোমরা হয়তো অনেক একটু, আমরা ক্লাসগুলো অনেক বেশি ইন ডিটেলসে কেন করতেছি বলতো, আমরা কিন্তু শর্টকাটে ক্লাসগুলো সলভ করে দিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই, 15 মিনিটে সবকিছু সলভ করে দেওয়া পসিবল। কিন্তু আমরা চাচ্ছি তোমাদের ভিতটা, তোমাদের বেসটা যেন স্ট্রং হয়। কারণটা কি, যদি কোনো কিছু বেসটা স্ট্রং না হয়, তাহলে সহজে সেটা ভেঙে পড়ে। এখন এই যে বিল্ডিং এর মধ্যে মনে করেন দাঁড়াই আছি, তোমরা যে বিল্ডিং এর মধ্যে বসে আসছো, বা তোমাদের বাসা যে বিল্ডিং এর মধ্যে, সেই বিল্ডিং এর বেসটা যদি আসলে নড়ে ধরা হয়, তাহলে কি ভূমিকম্প বা যে কোনো কিছু হইলে দেখা যাবে যে বিল্ডিংটা পুরোটা ধসে পড়ে যাবে। এই জন্য আমাদের আমাদের বেসটা স্ট্রং করা প্রয়োজন। যেহেতু তোমরা আসলে এইচএসসি 2027 বা এরকম 27 আসো বা 26 আসো, তোমাদের আসলে এক্সাম আছে সামনে, তোমাদের সময় কিন্তু আরো আছে, যেমন অ্যাডমিশন টেস্টও আছে। তোমাদের বেসটা যদি ভালো হয়, তোমরা শুধু এইচএসসি তে ভালো করবা না, তোমরা অ্যাডমিশন টেস্টেও ভালো করবা। এই জন্য তোমাদের বেসটা এখন স্ট্রং করতে হবে। ওকে, আচ্ছা, আর বেস যদি স্ট্রং হয়, তোমার কোশ্চেন যদি টাফও হয়, তুমি এটা সলভ করতে পারবা। আর যদি বেস যদি দুর্বল হয়ে যায়, তাহলে দেখা যাবে শর্টকাট আমি শিখেছি, ভালো কথা, কিন্তু এক্সাম হলে হয়তো বা কারেক্ট অ্যান্সারটা নাও দেখাতে পারো, এরকম হতে পারে। এরপরে দেখো, জেনারেল ট্রুথ বোঝাতে সাবজেক্টের পরে ইজ আর বন অ্যাডজেক্টিভ এক্সটেনশন বাক্যটি কাঠামো ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখো আর বন ইউজ করা হয়েছে। আর এখানে সেম ব্যাপার, এটা ব্যতিক্রম কোনো কিছু না। অ্যাডজেক্টিভের কথা বলছিলাম যে অ্যাডজেক্টিভের আগেও আমাদের আর বন বসে, এই রুলটা আমরা অলরেডি পড়াই ফেলছি, এই জন্য আর বাড়তি কথা বাড়াচ্ছি না। সো এটার হিসাব বাদ। এখন এরপরে চলে যাচ্ছে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু। এটাতে আমরা চলে আসলাম। আমাদের মোটামুটি যেটা হইলো যে আসলে আমাদের ইজ বর্ন ওয়াজ বর্ন, এগুলো আমরা মোটামুটি কভার করে ফেললাম। আমরা দেখলাম যে নাউনের আগে ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে আমাদের ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন বসতে পারে, আবার ইনফিনিটিভের আগেও আমাদের ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন এগুলো বসতে পারে।
সো এগুলো আমরা মোটামুটি দেখলাম। হ্যাঁ, সো এটা আমাদের মাথায় চলে আসছে। এখন আমরা যে কাজটা করবো, আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু কোথায় বসে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাভ টু অথবা হ্যাজ টু কোথায় বসে এটা আমাদেরকে বুঝতে হবে। সো দেখো, সাধারণত কোনো কিছু অবশ্যই করতে হবে, যে আমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, মানে অব্লিগেটরি যদি বুঝায়, যে বাধ্যবাধকতা যদি বুঝায়, এরকম বুঝালে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে হয়। হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে, বাধ্যবাধকতা, অব্লিগেটরি, মানে করতেই হবে এরকম যদি মিন করে, তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে। সো দেখো, আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাদের কি হয় সেটা এখানে বলা আছে, যে আসলে সাবজেক্টের পরে, দেখো এই হ্যাভ টু হ্যাজ টু কোথায় বসবে, যে সাবজেক্টের পরে বসবে, এবং এরপরে ভার্বের বেস ফর্ম হবে, মানে হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। এই জিনিসটা আমাদেরকে একটু বেশি মাথায় রাখতে হবে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে হ্যাভ টু হ্যাজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। মনে রাখবে হ্যাভ টু এবং সরি, একটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখি, বলে দেই, সেটা হচ্ছে মডাল। কি বললাম? এই মডাল ভার্ব, মনে রাখবে মডাল ভার্বের পরে আমাদের কি বসে, মডাল ভার্বের পরে আমরা আসলে ভার্বের বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্মটা ইউজ করি। তাহলে হ্যাভ টু এবং হ্যাজ টু, দেখো এটা আমাদের আসলে বাড়তি করে মনে রাখার দরকার নাই। এই হ্যাভ টু বলো আর হ্যাজ টু বলো, হ্যাভ টু অথবা হ্যাজ টু বা হ্যাড টু হইতে পারে, যদি পাস্টেও আসে এটার ক্ষেত্রে আমাদের হ্যাড টু হবে। সো এগুলোর ক্ষেত্রে কি হবে বলতো, এগুলোর পরে অবশ্যই আমাদের ভার্বের বেস ফর্ম বসবে, কারণ এগুলো কি মডেল। সো মডেলের পর তো ভার্বের বেস ফর্ম বসে। সো আমরা এটা জেনে ফেললাম। সো এরপর আমরা যে কাজটা করতেছি, যে এই জায়গাটা চলে আসলাম, এখানে কি বলছে, উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার উইদিন 2 আওয়ার্স। সো দেখো, উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার উইদিন 2 আওয়ার্স, মানে আমাকে আসলে এখানে একটা বাধ্যবাধকতার ব্যাপার আসছে না বলতো, কেন আমি এখানে হ্যাভ টু ইউজ করলাম, যে আসলে আমাকে 2 ঘন্টার মধ্যে এখানে ফেরত আসতে হবে, বাধ্যবাধকতার একটা ব্যাপার। এই সেন্সটা তুমি বুঝতে পারছো কিনা বলো আমাকে? এই ধরনের কোশ্চেন সলভ করতে হলে সেন্সটা বুঝতে হবে, যে আসলে যে সেন্সটা কি দিচ্ছে, এই সেন্টেন্সের সেন্সটা দিচ্ছে একটা একটা আমার অব্লিগেটরি ব্যাপার আছে, একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে, যে আমাকে 2 ঘন্টার মধ্যে এখানে ফেরত আসতে হবে। তাহলে অব্লিগেটরি ব্যাপারটা থাকার কারণে এই জায়গায় আমাদের হ্যাভ টু হবে। এরপর দ্য জুনিয়র্স হ্যাভ টু রেসপেক্ট দ্য সিনিয়র্স, মানে আসলে জুনিয়রদেরকে কি করতে হয় বলতো, আসলে জুনিয়রদেরকে আমাদের সিনিয়র, যারা জুনিয়র থাকে তারা সিনিয়রদেরকে কি করে, রেসপেক্ট করে। এটা একটা আমাদের একটা কি একটা এটিকেট বা ম্যানার, একটা ম্যানার হয়ে গেছে, একটা আমাদের ট্রেন্ড। ট্রেন্ড বলতে কিরকম, এটা আসলে একটা অব্লিগেটরি ব্যাপার। আমরা যদি আমাদের সিনিয়রদেরকে রেসপেক্ট না করি, এটা আমাদের আসলে আমার সোসাইটি এটা আমাদেরকে মেনে নেয় না। আমার সোসাইটি এটা বলে যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা আমাদের সিনিয়র আছে, তাদেরকে সম্মান করা, এটা একটা বাধ্যবাধকতার একটা ব্যাপার। তাহলে এই জন্য এখানে আমাদের হ্যাভ টু ইউজ করা হয়েছে। সো এটা আমরা বুঝলাম। এরপরে দেখো আমাদের কি বলছে, এরপরে আরো একটা রুল বলছে, কাউকে কোনো কিছু হতে হবে বা কোনো গুণের অধিকারী হতে হবে, এরূপ বোঝাতে আবার হ্যাভ টু বি বা হ্যাজ টু বি ইউজ করতে হয়। কাউকে কি করতে হবে বলতো, কোনো কিছু হতে হবে। ধরো কাউকে দেখা গেছে যে তোমার কি হইতে হবে, কাউকে ডক্টর হতে হবে, কাউকে পুলিশ হইতে হবে, কাউকে আর্মি হইতে হবে, এই যে এরকম হইতে হবে, বা কোনো গুণের অধিকারী হইতে হবে। গুণের অধিকারী মানে কি, যে আসলে দেখা গেছে যে খুব এক্সপার্ট এই ব্যাপারে, খুব এক্সপার্ট। ধরো তুমি মাইক্রোসফট অফিসের উপর খুব এক্সপার্ট হইতে চাও, হ্যাঁ, সো এইরকম কোন গুণের অধিকারী। সো এক্সপার্ট যদি হইতে চাও, সেক্ষেত্রেও আমাকে হ্যাভ টু বি বা হ্যাজ টু বি ইউজ করতে হবে। সো আমি দেখলাম এখানে কি বলছে, এখানে সেম ব্যাপার, যে আসলে হ্যাভ টু বি বা হ্যাজ টু বি এর পরে আমাদের নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। সো আমি একটু দেখলাম, আই হ্যাভ টু বি এ ডক্টর, আই হ্যাভ টু বি এ ডক্টর, আই হ্যাভ টু বি এ ডক্টর, আমাকে ডাক্তার হইতে হবে। দেখো, এই যে ডাক্তার হতে হচ্ছে, এই জন্য আমি হ্যাভ টু বি ইউজ করছি। দেখো, হ্যাভ টু এর পরিবর্তে আমাকে এই যে এক্সট্রা করে আমাদেরকে বি যুক্ত করতে হয়েছে। এরপরে দেখো, হি হ্যাজ টু বি কনফিডেন্ট টু ডু এনি ওয়ার্ক। এখানে কি বলছে দেখো, কনফিডেন্ট, এইখানে আগের বার ছিল, দেখো এই ডক্টরটা ছিল নাউন, আর এই কনফিডেন্টটা হয়ে গেছে এবার অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের আগেও আমাদের হ্যাজ টু বি ইউজ করতে হয়, যে আসলে আমাকে কনফিডেন্ট হইতে হবে টু ডু এনি ওয়ার্ক, যে কোনো কাজ করার জন্য। যে কোনো কাজ করার একটা গুণ হচ্ছে কি, আমাকে কনফিডেন্ট হওয়া। যে কোনো কাজ করার জন্য আমাকে কনফিডেন্ট হইতে হবে, আত্মবিশ্বাসী হইতে হবে, যে হ্যাঁ আমি এই কাজটা পারবো, আমাকে দ্বারা এটা হবে। হ্যাঁ, সো যখন এইরকম জিনিস বুঝাবে, তখন আমাদেরকে এই যে হ্যাজ টু বি ইউজ করতে হবে। তাহলে কোনো কিছু হতে হবে বা কোনো গুণের অধিকারী হতে হবে, কোনো কিছু হতে হবে বা কোনো গুণের অধিকারী হইতে হবে, এরূপ বুঝালে আমরা কি করব, হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি ইউজ করব। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। এখানে কি বলতেছে দেখো, নেগেটিভ সেন্টেন্সে আবার নেগেটিভ সেন্টেন্সে কি ইউজ করতে হয়, যে হ্যাভ টু বি বা হ্যাজ টু বি, সরি, হ্যাভ টু এর পূর্বে ডু নট বা ডাজ নট ইউজ করতে হয়, আর পাস্ট টেন্সে আমাদের ডিড নট ইউজ করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। সেটা কি রকম, সেটা হচ্ছে যদি আমি এই নেগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তখন এই যে হ্যাভ টু বা হ্যাজ টু আমি ইউজ করব, এই হ্যাভ টু এর আগে আমাকে
হ্যাভ টু এর আগে আমাকে কি ইউজ করতে হবে? ডু নট মানে ডন্ট। আর হ্যাজ টু এর আগে আমাকে ডাজ নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডাজ নট ইউজ করতে হবে। ডাজ নট, এই যে ডাজ নট ইউজ করতে হবে। আরেকটা যে ব্যাপারটা হচ্ছে, যদি এখানে হ্যাজ টু না থাকে, হ্যাড টু যদি থাকতো, হ্যাড টু এ থাকলে হ্যাড টু এর আগে আমাকে কি ইউজ করতে হইতো? আমাকে ডিড নট ইউজ করতে হইতো। এটা তোমরা সবাই একটু নোট ডাউন করে রাখো যে আসলে হ্যাভ টু এর পূর্বে যদি কোনো সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন আমাকে হ্যাভ টু এর পূর্বে ডন্ট ইউজ করতে হবে। যদি হ্যাজ টু থাকে তাহলে ডাজ নট ইউজ করতে হবে। যদি হ্যাড নট থাকে তাহলে ডিড নট ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি যে আসলে আমাদেরকে কি বলছে। দেখো, সো আওয়ার, এটা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, এটা নেগেটিভ কোনো সেন্টেন্স না। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক একটা সেন্টেন্স, যে ইউর এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, সো ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, ভালো কথা। সো এটাকে নেগেটিভ যখন আমি করতে গেলাম তখন কি হলো? ইউর এক্সামিনেশন ইজ ওভার, সো ইউ ডু নট হ্যাভ টু স্টাডি হার্ড, মানে তোমার এক্সাম এখন শেষ হয়ে গেছে, এখন তোমাকে আর আসলে খুব বেশি স্টাডি করার প্রয়োজন নেই, এখন তুমি রিল্যাক্সে থাকো কারণ এক্সাম শেষ। এক্সামের আগে তুমি অনেক পরিশ্রম করছো। সো এইখানে ব্যাপারটা কি হয়েছে দেখো, এইখানে যে ব্যাপারটা হয়েছে, এই যে দেখো, এই যে হ্যাভ টু ইউজ করা হয়েছে, কিন্তু হ্যাভ টু ইউজ করা হয়েছে এবং আমি দেখলাম এই সেন্টেন্সটা কিসে আছে বলতো? এই সেন্টেন্সটা ইজ কে দেখলাম, ইজ কে দেখে বুঝলাম এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে। কি টেন্সে বলতো? প্রেজেন্ট টেন্সে। একটা সেন্টেন্সের ভার্বকে দেখে আমি টেন্স চিনতে পারি। আমি যখন ইজের দিকে তাকালাম, এই ইজটাকে দেখে আমি বললাম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে যেটা হচ্ছে এই সেন্টেন্সটা আমি কি করব? নেগেটিভ করব। এবং এই সেন্টেন্সের মধ্যে আমার হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ টু এর আগে আমাকে কি ইউজ করতে হবে বলতো? আমাকে ডু নট ইউজ করতে হবে। ডু নট। যদি এখানে হ্যাভ টু না থাকে হ্যাজ টু থাকতো তাহলে আমাকে ডাজ নট ইউজ করতে হতো। যদি এখানে আমাদের হ্যাড টু থাকতো তাহলে ডিড নট ইউজ করতে হতো। এটাই হচ্ছে আমাদের এই রুলের সারমর্ম বা সামারি। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের দেখো হ্যাভ টু হ্যাজ টু পর্ব শেষ, এখন আমি চলে আসলাম উড রেদার। উড রেদারের পর্বটাতে আমরা চলে আসলাম। সো তোমাদের ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও। আমরা কি ডিটেলসে পড়াবো নাকি আর একটু ভেঙে ভেঙে পড়াবো? একটু কমেন্ট করে জানাও যে যে ভাইয়া বুঝতেছি। অনেকে সালাম দিছে, আমি তো খেয়ালই করিনি তোমার কমেন্টের দিকে যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের উড রেদারের রোলটাতে, যে আসলে কোথায় আমরা উড রেদার ইউজ করবো। এগুলো শর্টকাট টেকনিকও আমি দিব এবং কিভাবে আসলে খুব অল্প টাইমের মধ্যে সলভ করা যায় এটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি চাই তোমাদের বেসিকটা যেন একদম স্ট্রং থাকে, এই জন্য। আচ্ছা, সো উড রেদার মানে কি বুঝায়? উড রেদার দ্বারা বুঝায় যে বরং বোঝায়। কি বুঝায়? বরং। বরং কথাটা দেয় যে একটা জিনিসের থেকে আরেকটা জিনিস ভালো, এইরকম জিনিস বুঝাতে, তুলনা করা বুঝাইতে উড রেদার ইউজ করা হয়। তুলনা করা বুঝাতে উড রেদার ইউজ করা হয়, যে আসলে একটা জিনিসের থেকে বরং এটা ভালো, তাহলে এই সব ক্ষেত্রে আমাদেরকে উড রেদার ইউজ করতে হয়। সো এরপরে দেখো যে আসলে এই যে এখানে বলছে একটা জিনিসের থেকে অন্য জিনিসটা অধিকতর ভালো, এরূপ বুঝাতে উড রেদার ইউজ করা হয়। উড রেদার অথবা উড রেদার দেন ইউজ করা হয়। তো এটা বলতেছে যে উড রেদারের গঠন আবার দুইটা, সাবজেক্ট একই হলে গঠন হবে। আচ্ছা, সো দেখো উড রেদার আসলে আমরা দুই ভাবে সেন্টেন্সে ইউজ করি। সো আমরা চাইলে উড রেদারের পরে অনেক সময় দেনও ইউজ করা হয়, আবার দেন ইউজ নাও করা হয়, এটা বলতেছে। দুটো জিনিসের মধ্যে তুলনা করা হলে তখন দেন ইউজ করা হয়। হ্যাঁ, আর যদি দুটো জিনিসের মধ্যে তুলনা না করা বোঝায় তখন আমাদেরকে নর্মালি উড রেদার ইউজ করা হয়, এখানে দেন থাকে না। এটা হলো কথা। সো দুইটা স্ট্রাকচারে আমাদের হয়। সো আমরা প্রথম স্ট্রাকচার দেখতেছি যে আসলে এখানে এই সেন্টেন্সের মধ্যে দেখো দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে না, যে আই উড রেদার ওয়ার্ক অ্যাট হোম, আমি বরং বাসায় কাজ করি, আমি বরং বাসায় কাজ করি। এই সেন্টেন্সের মিনিংটা এরকম, এই যে বরং বোঝাচ্ছে তাহলে উড রাদার হবে। সো আই উড রাদার নট গো আউট টু নাইট, আমি বরং আজকে রাতে বাহিরে না যাই। সো এই যে বরং বোঝাচ্ছে এখানে, তাহলে উড রাদার ইউজ করা যেতে পারে। সো এরপরে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারে চলে আসি, যে উড রাদারের দুইটা গঠন আছে, সাবজেক্ট যদি ভিন্ন হয়। এখানে ব্যাপারটা কি রকম, যে আই উড রাদার স্টে। এক সেকেন্ড। আচ্ছা, সো আমাদের ডিফারেন্ট সাবজেক্ট হয়, কি হয়? ডিফারেন্ট যদি সাবজেক্ট হয়, দেখো আগে আমরা বললাম সেম সাবজেক্ট, এবার সাবজেক্ট ডিফারেন্ট। আমাদের আসলে ডিফারেন্ট সাবজেক্ট সেম সাবজেক্ট এটা না বুঝলেও চলবে, আমরা সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো। আমাদের এত রুল এটা নেওয়ার দরকার নাই, ঠিক আছে? সো এখানে যেটা বলতেছে যে
এখানে যেটা বলতেছে, কি বলতেছে দেখো, আই উড রাদার ইউ স্টে ইউ স্টেড অ্যাট হোম টুনাইট। ইউ স্টেড, আচ্ছা, ইউ স্টেড অ্যাট হোম টুনাইট। আই উড রাদার ইউ স্টেড অ্যাট হোম টুনাইট। শি উড রাদার হার ফ্রেন্ড স্যাং এ সং অন দ্য স্টেজ। আচ্ছা, এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, এখানে আমাদের উড রাদার ইউজ করা হয়েছে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট একটা দুইটা, মানে দুইটা ভিন্ন সাবজেক্ট। তো এমন যদি হয় যে আসলে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দুইটা আছে, তো আমরা যে কাজটা করবো কি, পরবর্তী যে অংশটা থাকবে, পরবর্তী অংশে আমরা ভি টু ফ্রম ইউজ করবো, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবো। দেখো এখানে আই উড রাদারের পরে আমি সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্মটা ইউজ করছি। সিমিলারলি দেখো আমার সেকেন্ড সেন্টেন্স কি বলতেছে, শি উড রাদার হার ফ্রেন্ড স্যাং এ সং অন দ্য স্টেজ। এইখানে যেটা হইলো দেখো, এইখানে উড-রাদারের পরে একটা সাবজেক্ট আছে, উড-রাদারের পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব যেটা থাকবে সেটা ভি টু ফ্রম তোমাকে ইউজ করতে হবে। তাহলে স্যাংটা হচ্ছে আমাদের ভি টু ফ্রম, বুঝতে পারছো, মানে পাস্ট ফর্ম, সোজা কথা। তাহলে এটা আমরা বুঝলাম। এরপর আমরা পরবর্তী ক্লজে, পরবর্তী সেন্টেন্সে চলে যাই। সো এখানে কি বলতেছে, হ্যাড বেটার, কি বলতেছে, হ্যাড বেটার। সো এই হ্যাড বেটারের ব্যাপারটা বলতেছে। সো হ্যাড বেটার মানে কি দেখো, হ্যাড বেটার মানে হচ্ছে, হ্যাড বেটার মানে হচ্ছে কি বলো, বরং ভালো। মানে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমাদের হ্যাড বেটার ইউজ করা হয়। কি ইউজ করা হয়, হ্যাড বেটার ইউজ করা হয় পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে। পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমাদের হ্যাড বেটার ইউজ করা হয়, হ্যাড বেটার ইউজ করা হয়। এখন এখন যে কথাটা হচ্ছে, আমরা আসলে কিভাবে হ্যাড বেটার একটা শর্টকাট টেকনিক আছে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো অনেকক্ষণ থেকে তোমরা আসলে একটু গতানুগতিক ক্লাস করতেছো। আসলে আমি এখন অ্যাডভান্স ইয়েতে যাই নাই। সো দেখো কিভাবে তুমি এটা হ্যাড বেটার মনে রাখতে পারো। সো দেখো, আমি আসলে, তোমরা হয়তো একটু গতানুগতিক ক্লাস করতেছো তো একটু মানে বোর্ড হচ্ছে, ঠিক কিনা? সো এটা দেখো আমি একটু দূর করে দিচ্ছি তোমাদের। So, কিভাবে এটা আসলে ইয়ে করতে, হ্যাড বেটার কি আছে, হ্যাড বেটার এমনটাই না, হ্যাড বেটার। সো আমি এটা কিভাবে মনে রাখবো যে কোথায় আমি হ্যাড বেটার ইউজ করবো। সো এইখানে দেখো আমি যে কাজটা করলাম, এই হ্যাড এর মধ্যে দেখো, এই হ্যাডটাকে এইভাবে লিখলাম, হ্যাড। এই দেখো, এই স্যার অ্যাড, এটাকে একটু ভিন্ন করে লিখলাম। এই যে অ্যাড তুমি দেখতেছো, অ্যাডটাকে বানাই দিলাম কি, অ্যাডভাইস। কি বানাই দিলাম বলো দেখি, অ্যাডভাইস। তাহলে এই যে দেখো, এই অ্যাডটাকে কি বানাই দিলাম, এই অ্যাডটাই হচ্ছে, অ্যাড মানে বোঝাচ্ছে অ্যাডভাইস। কখনো তোমরা ভুলবা না, দেখো হ্যাড দেখলে মনে হবে তোমার অ্যাডভাইস বোঝাচ্ছে, সোজা কথা। তো হ্যাড এর মধ্যে আছে কি দেখো, অ্যাড। এই অ্যাড থেকে কি বলো, অ্যাডভাইস। অ্যাডভাইস, হ্যাড বেটার মানে কি, অ্যাডভাইস বোঝাবে। কি বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে। বুঝতে পারছো আশা করি। সো এটা শর্টকাট টেকনিক, এটা তোমাদেরকে বলে দিলাম। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে, সো দা স্টুডেন্টস হ্যাড বেটার রিমাইন প্রেজেন্ট ইন দ্য এক্সাম হল ইন প্রপার টাইম। সো দা স্টুডেন্টস এর পরে কি আছে, হ্যাড বেটার আছে। এ দেখো মানে কি, দা স্টুডেন্টস হ্যাড বেটার রিমাইন প্রেজেন্ট ইন দ্য এক্সাম হল ইন প্রপার টাইম। মানে নির্দিষ্ট সময়ে আসলে স্টুডেন্টদের কি এক্সাম হলে পৌঁছানো উচিত। এটাকে উপদেশ বোঝাচ্ছে না, হ্যাড বেটার দ্বারা অ্যাডভাইস বুঝায়, পরামর্শ বুঝায়, এবং এটাকে বাংলা করলে উচিতও বুঝায়, উচিত, উচিত কথাটা দেয়। সো আসলে স্টুডেন্টদেরকে এই এক্সাম হলে যথাযথ সময়ে কি পৌঁছানো উচিত, উপস্থিত থাকা উচিত। সো এটা হলো কথা আমাদের। আর হ্যাড বেটার হচ্ছে আমাদের একটা মডেল। আমি তোমাদেরকে আগে বলছি, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে হ্যাড বেটারের পর অবশ্যই তোমার কি ভার্বের বেস ফর্ম বসবে। যেমনটা ঘটছে এই জায়গায়, রিমাইন্ড, এই রিমাইন্ডটা হচ্ছে ভার্ব এবং ভার্বের বেস ফর্ম এখানে ইউজ করা হয়েছে। হ্যাড বেটার আমরা শিখে ফেললাম। এরপর আমরা চলে যাই কোথায়, এরপর আমরা চলে যাব নেক্সট রুলটাতে। এই নেক্সট রুলটাতে কি বলতেছে, যে এই হ্যাড বেটারের পর, হ্যাড বেটারের নেগেটিভ ফর্ম হচ্ছে, হ্যাড বেটারের পর একটা নট বসাতে হয়। আমরা দেখছিলাম হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু, এর আগে কি করতে হয়, ডু নট, ডাজ নট, ডিড নট ইউজ করতে। কিন্তু এই হ্যাড বেটার থাকলে, এই নেগেটিভ করার সময় হ্যাড বেটারের পরে আমাদের কি ইউজ করতে হবে, হ্যাড বেটারের পরে আমাকে নট ইউজ করতে হবে। হ্যাড বেটারের পরে নট ইউজ করলে এটা নেগেটিভ হয়ে যাবে। দ্য স্টুডেন্টস হ্যাড বেটার নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। বলতেছে কি রকম, দ্য স্টুডেন্টস হ্যাড বেটার নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। স্টুডেন্টদের আসলে এই ক্লাসের মধ্যে গোলযোগ করা, হইচই করা, এগুলা উচিত নয়। কি নয়, উচিত নয়। এই জন্য দেখো, উচিত নয় আমরা বলছিলাম, হ্যাড বেটার তারা বাংলায় উচিত কথাটা দেয়, এবং এরপরে দেখো আমরা নট ইউজ করলাম, এবং নেগেটিভ একটা জিনিস। তারপর বলছে পলিটিশিয়ান হ্যাড বেটার নট ইনভলভ দেমসেলভস ইন করাপশন। মানে রাজনীতিবিদদের আসলে করাপশনে জড়িত হওয়া ঠিক না, উচিত না, এটা বলতেছে। দেখো এখানে নেগেটিভ সেন্স বলতেছে, উচিত না। হ্যাড বেটার
যেহেতু উচিত না, হ্যাড বেটার মানে উচিত এবং নট মানে কি না, তাহলে উচিত না, তাহলে হ্যাড বেটার নট হবে, এটা আমরা ইউজ করছি এরকম। হ্যাড বেটার ব্যাপারটা আমরা শিখলাম। এরপর আমরা চলে যাই আমাদের হচ্ছে লেট অ্যালোন। কি অ্যালোন? লেট অ্যালোন। সো কোনো জিনিস ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, এরূপ অর্থ প্রকাশ করলে আমাদের কি লেট অ্যালোন ইউজ করা যায়। ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, এরকম বুঝাইলে লেট অ্যালোন হয়। সো দেখো এটি সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে। লেট অ্যালোনটা মেইনলি নেগেটিভ জিনিস, পজিটিভ কোনো জিনিস না, নেগেটিভ জিনিস বুঝায়। সো আমরা দেখলাম, দেখো এখানে বলছেন সাবজেক্ট নেগেটিভ ফর্ম অফ ভার্ব, অবজেক্ট, লেট অ্যালোন, নাউন ভার্ব, নাউন ফ্রেজ। সো যেহেতু তোমরা আসলে গতানুগতিক ক্লাস করতেছো, এখন তাহলে দেখো যে আমরা একটু টেকনিকে যাই, টেকনিকে একটু আমরা খেলি, কি বলো, টেকনিকে আমরা সলভ করি। সো এই যে লেট অ্যালোনের ব্যাপারটা এখানে বলতেছে আমাদের, দেখো লেট অ্যালোনের আগে একটা অংশ আছে, পরে একটা অংশ আছে, আগে একটা অংশ পরে একটা অংশ। সো এই দুইটা অংশ আছে। আমাদের যে কাজটা হচ্ছে লেট অ্যালোনের আগে যে অংশটা থাকবে সেই অংশটা সেই অংশটা কি দেখো। আচ্ছা, আমাদের যে কথাটা হচ্ছে, দেখো লেট অ্যালোন, যদি লেট অ্যালোন থাকে, কি থাকে, লেট অ্যালোন যদি থাকে, সো এর আগের অংশটা ইম্পসিবল হবে। কি হবে? ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব বুঝাবে, এবং এর পরের অংশটাও অসম্ভব বুঝাবে। কিন্তু মোর ইম্পসিবল, মোর ইম্পসিবল, ইম্পসিবল মানে কি বলো, মানে হচ্ছে যে আমাদের এইটা কখনোই সম্ভব না, এটা তো অসম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, আর পরের অংশ হবে মোর ইম্পসিবল। আসলে বুঝতে পারো না আমি জানি, বুঝবা না, এটা খুব স্বাভাবিক। সো এতটুকু মাথায় রাখো, লেট অ্যালোনের আগে যে অংশটুকু হবে সেটা ইম্পসিবল, মানে অসম্ভব হবে, এবং পরের অংশটা মোর ইম্পসিবল, আরো অসম্ভব হবে। আচ্ছা, আমরা এখন একটু বুঝতে চেষ্টা করি আমাদের আগের জিনিসটাতে। তো আমরা এবার স্ট্রাকচার দেখবো না। সো আমরা লেট অ্যালোনের নিচে আন্ডারলাইন করতেছি, দেখো হি কান্ট ড্রাইভ দ্য মোটর বাইক, লেট অ্যালোন এ কার। এখন এই সে আসলে কি মোটর বাইকটা কি ড্রাইভ করতে পারে না, এটা তার জন্য অসম্ভব। আবার লেট অ্যালোন এ কার, এখন সে মোটর বাইকে আসলে কি করতে পারে না বলো দেখি, যে মোটর বাইকে সে ড্রাইভ করতে পারে না, আবার কার সে ড্রাইভ করবে, তাহলে এই মোটর বাইকটা তার জন্য ইম্পসিবল একটা টাস্ক। তাহলে এই কারটা কি তার জন্য আরো ইম্পসিবল, মোর ইম্পসিবল, এই জন্য তখন লেট অ্যালোন হয়েছে। মিনিংটা এরকম দেয়, সে আসলে মোটর বাইকে রাইড করতে পারে না, আবার কি কার সে ড্রাইভ করবে। আমরা এরকম বলি না, সে আমাকে নাস্তাই খাওয়ায় না, চাই আমাকে সে খাওয়ায় না, সে আবার আমাকে লাঞ্চ করাবে। এই এরকম সেন্সের ক্ষেত্রে আমাদের লেট অ্যালোন হয়। সেকেন্ড সেন্টেন্সে দেখো, দ্য ওল্ড ম্যান কান্ট স্ট্যান্ড, লেট অ্যালোন ওয়াক, লেট অ্যালোন ওয়াক। এই যে লেট অ্যালোন, লেট অ্যালোনের পরে স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়াতে, সে দাঁড়ানোটা তার জন্য অসম্ভব। আবার আমি যদি বলি ওয়াক, তাহলে এই ওয়াকটাকে হাঁটাটা আরো অসম্ভব। আমি এটাই বলছিলাম যে লেট অ্যালোনের আগে অসম্ভব একটা কাজ থাকবে এবং এর পরের কাজটা আরো অসম্ভব হবে। তাহলে দেখো, দাঁড়ানোটা তার জন্য অসম্ভব এবং ওয়াকটা কি তার জন্য আরো অসম্ভব। এই জন্য এখানে এই গ্যাপের মধ্যে লেট অ্যালোন বসছে, সোজা কথা। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে, সরি নেক্সট কোশ্চেন বলতে নেক্সট টপিকটাতে, হোয়াট ইফ। হোয়াট ইফ, সো হোয়াট ইফ দ্বারা কি বোঝায়, কি ঘটবে যদি, কেমন হবে যদি, এইরকম সেন্স দেয় হচ্ছে হোয়াট ইফ। সো কেমন কেমন হবে, কি ঘটবে, এরকম বোঝাতে আমাদের হোয়াট ইফ ইউজ করতে হয়। সো দেখো, হোয়াট ইফ মেইনলি যেটা হয় সেন্টেন্সের শুরুতে ইউজ করা হয়, যে হোয়াট ইফ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ করা হয় হোয়াট ইফ সেন্টেন্সের শুরুতে। সো হোয়াট ইফ ইউর ফাদার ফলস সিক অ্যাগেইন, যদি তোমার বাবা আবারও অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে। এই যে এরকম সেন্স দিচ্ছে, এই জন্য হোয়াট ইফ হয়েছে। এরপর দেখো, উই মিস দ্য ট্রেন, কি হবে যদি আমরা ট্রেনটা মিস করি, এরকম সেন্স, তাহলে আমাদের এখানে হোয়াট ইফ বসবে। এরপরে দেখো আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ তো, অ্যাজ ইফ অথবা অ্যাজ তো। তো অ্যাজ ইফ এবং অ্যাজ তোর ব্যাপারটা কিরকম, সেটা হচ্ছে যে আসলে অ্যাজ ইফ অ্যাজ তোর আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়, যে অ্যাজ ইফ অ্যাজ তোর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এরপরে আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা সেন্টেন্সের স্ট্রাকচারে না যাই, আমাদের এতটুকু মাথায় রাখি যে অ্যাজ ইফ এবং অ্যাজ তোর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এরপরে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো দেখো, আই ফিল অ্যাজ ইফ আই লে ইন দ্য বেড ফর আওয়ার্স। আচ্ছা, এটা বুঝলাম, এটা মনে হয় একটু, আচ্ছা এটা, আচ্ছা দেখো, আই ফিল, অ্যাজ ইফ এবং অ্যাজ তো, অ্যাজ ইফ এবং অ্যাজ তো মিনিংটা হচ্ছে যেন, কি বুঝায়, যেন বুঝায়। হ্যাঁ, যেন এইরকম একটা সেন্স দিবে। আই ফিল মানে আমি অনুভব করতেছি, যেন আই লে ইন দ্য বেড ফর আওয়ার্স, আমি ঘন্টা ধরে আমি বিছানার মধ্যে শুয়ে আছি,
এইরকম সেন্স দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এই যে দেখো ফিলটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে এরপরে আমাদেরকে কি ইউজ করতে হবে, লেইটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, মানে ভি টু ফ্রম, এটা হচ্ছে ভি টু ফ্রম, বুঝতে পারছো, ভি টু ফ্রম। তাহলে যেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে আমাদের প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, তাহলে এরপরে আমরা কি ইউজ করলাম, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করলাম, এটা আমাদের মেইন ব্যাপার। এরপর আমরা চলে যাই, আমি বলছিলাম তুমি যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে আমাদের যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এরপরে আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। একটু খেয়াল করে দেখো, বিহেভড নিচে আমি আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এরপরে আমাদের যেটা ইউজ করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, এটা হচ্ছে আমাদের রুল। তোমরা সবকিছু জানো, কারণ আমরা তো সলভ করতে পারবো, আমাদের সলভ করার মধ্যে ম্যাটার না, কিন্তু আমাদের শিখতে হবে। সো জেরি বিহেভ অ্যাজ ইফ অ্যাজ দো নাথিং হ্যাড হ্যাপেন্ড, মানে জেরি বিহেভ করতেছে, আচরণটা এমন করতেছে যেন ওর কিছুই হয়, মানে কোনো কিছুই ঘটে নাই, এরকম সেন্স দিচ্ছে। সিমিলারলি সে স্পোক উইথ মি, সে আমার সাথে এইভাবে কথা বলে যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ শি হ্যাড নোন মি, সে এভাবে আমার সাথে কথা বলেছিল যেন সে আমাকে চেনে, যেন সে আমাকে চেনে। তাহলে এখন এই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর শর্টকাট টেকনিকটা কি, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর শর্টকাট টেকনিকটা হচ্ছে যে এরপরে অলওয়েজ অবাস্তব জিনিস বোঝাবে, হ্যাঁ, অবাস্তবতা বোঝাবে। দেখো আমি সে হ্যাড নোন মি, সে আসলে আমাকে আসলে কি, সে আসলে অরিজিনালি আমাকে কি চেনে কিনা বলতো, সে আসলে অরিজিনালি আমাকে চেনে না। সে হ্যাড নোন মি, সে এমন একটা ভান করতেছে সে যেন আমাকে চেনে, এমন কথা বলতেছে আমাকে যেন চেনে, অরিজিনালি সে চেনে না। তাহলে এখানে যেটা হচ্ছে আমাদের এই পিছনে যে জিনিসটা থাকবে সেটা আসলে বাস্তব না, অবাস্তব জিনিস। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরের অংশটা অবাস্তবতা বুঝায়। যদি অবাস্তবতা বুঝায় তার আগে যদি গ্যাপ থাকে তুমি কি বসাবা, অ্যাজ ইফ অথবা অ্যাজ তো বসাবা। নাথিং হ্যাড হ্যাপেন, আসলে কি নাথিং হ্যাড হ্যাপেন, আসলে একটা জিনিস ঘটে গেছে, এটা কি, এটা ওরা বলতেছে যে কিছু ঘটে না কিন্তু আসলে ঘটছে। তাহলে উল্টা জিনিস, মানে যে জিনিসটা ঘটছে তার উল্টা জিনিস এখানে বোঝাচ্ছে, তাহলে কি নেগেটিভ জিনিসটা বোঝাচ্ছে, অপোজিট জিনিস বোঝাচ্ছে। তাহলে অপোজিট জিনিসের আগে আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ তো বসে, সোজা কথা। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, কোন একটা জিনিস কাজ করতে না করতে এরকম সেন্স দিতে আমাদের আসলে অ্যাজ সুন অ্যাজ ইউজ করা হয়। অ্যাজ সুন অ্যাজ দ্বারা কোনো কাজ করতে না করতে এরকম সেন্স প্রদান করা হয়। সেটা কি রকম, যে একটা কাজ শেষই হয় নাই আর একটা কাজ শুরু হয়ে গেল, এরকম সেন্স। যেমন দেখো, as soon as I saw him I knew there was something wrong, যখন আমি তাকে দেখলাম তখন আমি আসলে কি করছিলাম, as soon as I saw him I knew, আমি জানতে পারলাম there was something wrong, সেখানে কোনো একটা, আমি জানতে পারলাম সেখানে কোনো একটা, কোনো কিছু একটা হয়েছে, কোনো খারাপ কিছু হয়েছে। তাহলে তাকে দেখার সাথে সাথে তাকে দেখলাম, সঙ্গে সঙ্গে আমি জানতে পারলাম যে সেখানে খারাপ কিছু হয়েছে। তাহলে এখন দেখো, তাহলে আমি বললাম অ্যাজ সুন অ্যাজ দ্বারা কি কোনো কাজ করতে না করতে এরকম সেন্স দেয়, এরকম সেন্স দেয়। সো এটা মনে রাখার টেকনিক আছে। টেকনিকটা কি রকম, শুরুতে কি আছে, অ্যাজ আছে না, এই যে অ্যাজ, অ্যাজ এর আগে তুমি ই বসায় দাও, কি বসায় দাও, ই বসায় দাও। এই ই মানে কি, সো দেখো এই যে আমি তোমাকে বলতেছি আমাদের ব্যাপারটা কি ছিল, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, এটাই তো ছিল। সো এই যে অ্যাজ আসছে না, তাহলে অ্যাজ আমি বসাই দিলাম, এর আগে তুমি একটা ই বসাই দাও, কি বসাই দাও, ই বসাই দাও। এই ই মানে কি বলো, এন্ড, ই মানে কি এন্ড। আর এই এস মানে কি, এস মানে হচ্ছে তোমার স্টার্ট। আর এই যে দেখো এই এ মানে হচ্ছে এই যে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে কি, অ্যাজ সুন, অ্যাজ সুন আগের, অ্যাজ সুন অ্যাজ এর আগে আমাদের একটা কাজ শেষ হবে এবং এর পর পরে আরেকটা কাজ শুরু হবে। এইটাই আমি বলতেছি যে এন্ড, এন্ড অ্যাজ সুন অ্যাজ স্টার্ট, মানে কি একটা কাজ দেখো শেষ হবে আরেকটা কাজ কি সঙ্গে সঙ্গে শুরু হবে, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হলে আমাদের কি এই এ বোঝায়, মানে কি অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে হয় গ্যাপের মধ্যে। দেখো তো ব্যাপারটা মিলছে কিনা আমাদের, আমরা একটু খেয়াল করে দেখি। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, আমি যেই মাত্র দেখলাম তাকে, এই দেখার কাজটা শেষ, সঙ্গে সঙ্গে কি আই নিউ, আমি জানতে পারলাম দেয়ার ওয়াজ সামথিং রং, আমি তখনই জানতে পারলাম একটা কাজ যে আসলে সেখানে একটা কোনো খারাপ কিছু হয়েছে। আচ্ছা, এই জন্য এখানে অ্যাজ সুন অ্যাজ হয়েছে। সো আসলে খুব একটা জটিল কিছু জিনিস না। এরপর দেখো, হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক, কোন কাজ করার অনুভূতি বিবরণ দিতে হোয়াট ইজ ইট লাইক বাক্য কাঠামোতে ব্যবহৃত হয়, বাক্য কাঠামোতে ব্যবহৃত হয়। সো দেখো, হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে, কোন কাজ করার অনুভূতি, মানে একটা কাজ করার অনুভূতি কেমন হইতে পারে, এই সেন্স প্রদানের ক্ষেত্রে আমাদের হোয়াট ইজ ইট লাইক, এই এই ফ্রেজেসটা আমাদেরকে, না এই জিনিসটা আমাদেরকে ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, হোয়াট ইজ ইট লাইক, এখন হোয়াট ইজ ইট লাইক এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর আইএনজি। এটার একটা শর্টকাট টেকনিক আছে এইরকম, যে আসলে তোমাকে, তুমি যদি দেখো যে ভার্ব প্লাস আইএনজি, কি দেখো
ভার্ব প্লাস আইএনজি যদি দেখো, এই যে ভার্ব প্লাস আইএনজি দেখতেছো, ভার্ব প্লাস আইএনজির আগে যদি গ্যাপ দেখো, হ্যাঁ গ্যাপ দেখো, তাহলে বুঝবা যে আসলে এই জায়গায় মেইনলি আমাদের হোয়াট ইজ ইট লাইক হবে আমাদের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। যে আসলে হোয়াট ইজ ইট লাইক প্লেইং ইন দ্য ফিল্ড, আসলে এই ফিল্ডের মধ্যে, হ্যাঁ ফিল্ডের মধ্যে খেলাধুলার অনুভূতিটা কেমন। এরপর হচ্ছে হোয়াট ইজ ইট লাইক মেকিং এ জার্নি বাই বোট, আসলে এই নৌকার জার্নিটা এটা আসলে অনুভূতিটা কেমন, এরকম সেন্স দিচ্ছে, এই জন্য হোয়াট ইজ ইট লাইক ইউজ করা হয়েছে। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট জিনিসটা, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক কখন ইউজ করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুর, হ্যাঁ মানে চেহারাটা কেমন, চেহারা কেমন বা আকৃতি কেমন, এইরূপ সেন্স বুঝাতে হোয়াট ডাজ লুক লাইক কথাটা ইউজ করা হয়। তো কোনো ব্যক্তি বা প্রাণীর চেহারার বিবরণ দিতে হোয়াট ডাজ লুক লাইক বাক্য কাঠামোতে ব্যবহৃত হয়। তো দেখো হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, সো এইখানে দেখো আমাদের মেইনে যেটা থাকবে, যে দেখো আমাদের অপশনের মধ্যে যেটা থাকবে, ধরো তুহিন, তুহিনের আগে দিয়ে রাখবে যে আসলে এইরকম একটা গ্যাপ থাকবে, এরপরে একটা গ্যাপ থাকবে, এরকম প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। তো আমাকে যেটা কাজটা করতে হবে, তুহিন, আসলে তুহিনের চেহারা কেমন, হ্যাঁ এই জন্য আমাকে তুহিনের আগে লিখতে হবে হোয়াট ডাস লিখতে হবে, এবং তুহিন লুক লাইক, আসলে তুহিন দেখতে কেমন, আমরা বলি না লোকটা দেখতে কেমন, তো এইসব ক্ষেত্রে আমাদের কি হোয়াট ডাস লুক লাইক কথাটা ইউজ করতে হয়। দেখো আমি লিখে ফেললাম। আচ্ছা, এখানে দেখো, যাক আর লাগবে না, মোটামুটি এটা বুঝতে পারছো, খুবই সিম্পল একটা জিনিস। তো আমাদের যদি এই একটা নাউনের আগে যদি দুটা গ্যাপ থাকে, আগে পরে যদি গ্যাপ থাকে, তখন তুমি হোয়াট ডাজ লুক লাইক বসাই দিবা, কারণ এটা দ্বারা তোমার ওই ব্যক্তিটার চেহারা বোঝাচ্ছে, চেহারা দেখতে কেমন, হ্যাঁ সে দেখতে কেমন। আর যদি এখানে যদি বস্তু থাকে, তাহলে তোমাকে ইউজ করতে হবে কি, যে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবা, এটা দ্বারা বোঝাবে যে ওই বস্তুটার আকৃতি কেমন। এই দুটো জিনিস, ব্যক্তি থাকলে চেহারা কেমন, বস্তু থাকলে তার আকৃতি কেমন, এসব ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক। এই যেমন এখানে একটা বস্তু চলে আসছে, হোয়াট ডাজ দ্য সান লুক লাইক, এই যে দেখো দ্য সান হচ্ছে বস্তু, হোয়াট ডাজ দ্য সান লুক লাইক মানে কি, যে সূর্য আসলে আহ সূর্যটার আকৃতি কেমন, আকার কেমন, এটা বোঝাচ্ছে। তারপর হোয়াট ডাজ দ্য হাউস লুক লাইক, এই হাউসটা দেখতে কেমন, এইরকম সেন্স দিচ্ছে, খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, এটা তেমন বোঝানোর কিছু না, এটা খুবই মাথা তোমার ঢুকে যাওয়ার কথা। তারপর যেটা হচ্ছে হোয়াটস লাইক, এই যে হোয়াটস লাইক, এইটা কিরকম, হোয়াটস লাইক ব্যাপারটা কি হবে, যে হোয়াটস ইউর নিউ টিচার লাইক। এখন যেটা হয়েছে, আমরা হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে আমরা চেহারা দেখতেছিলাম, যে আসলে একটা ব্যক্তির চেহারা কেমন, একটা বস্তুর আকৃতি কেমন, এই দুটো জিনিস দেখতেছিলাম। কিন্তু এই যে হোয়াটস লাইক, এটার ক্ষেত্রে যে কাজটা হবে, শুধু একটা ব্যক্তির চেহারা না, একটা বস্তুর আকৃতি না, এগুলা তো থাকবে, এগুলার পাশাপাশি তুমি যেটা করতে পারো, যে একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তার চরিত্রটা কেমন, এগুলা সেন্স বুঝাতে আমাদের হোয়াটস ড্যাশ লাইক কথাটা ইউজ করা হয়। তাহলে পার্থক্যটা যেটা হচ্ছে, হোয়াট ডাস লুক লাইক এর ক্ষেত্রে চেহারার ব্যাপারটা থাকে, বস্তুর আকৃতির ব্যাপারটা থাকে, আর হোয়াটস লাইকের ক্ষেত্রে এই দুইটা জিনিস তো থাকে, এবং এটার পাশাপাশি আমাদের এই তার দেখো চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন, তার আচরণ কেমন, এগুলার ব্যাপারটা থাকে আর কি। আমি যদি বলি হোয়াটস ইউর নিউ টিচার লাইক, যে তোমাদের নতুন টিচারটা কেমন, এটা তারা বোঝাচ্ছে তোমাদের নতুন টিচারটা আসলে খুব পড়া, নাকি কি একটু ছেড়ে দেওয়া টাইপের, খুব পড়া টাইপের, নাকি খুব সফট টাইপের, নাকি খুব পড়া টাইপের, এইরকম জিনিস বোঝাচ্ছে। আসলে চেহারা কেমন সেটা কিন্তু ব্যাপার না, এখানে জানতে চাচ্ছে যে আসলে নতুন টিচারটার আচরণ কেমন, তার বিহেভটা কিরকম, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে চাওয়া হচ্ছে। সিমিলারলি দেখো, হোয়াটস হার নিউ হাউস লাইক, আমি তোমাদেরকে বলছিলাম যে আসলে এই হোয়াটস লাইক দ্বারা কোনো বস্তুর আকৃতি বা চেহারাও প্রকাশ করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে একটা বড় টার্ম, হ্যাঁ হোয়াট ডাজ লুক লাইক এটা স্পেসিফিক, হোয়াটস লাইকটা কি এটা ব্রড। ওকে, এরপরে দেখো আমরা চলে আসলাম আমাদের আরেকটা, দা অ্যাডজেক্টিভ প্লাস দা অ্যাডজেক্টিভ, মানে যত তত বুঝাইতে, হ্যাঁ যত তত বুঝাইতে দা প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করা হয়, যত তত বুঝাইতে। সো দেখো তোমরা শিখছিলে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন, ঠিক আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এখানে উইল কথাটা ইউজ করার প্রয়োজন নাই, দ্য মোর ইউ লার্ন, যত তুমি পড়বা তত তুমি শিখবা। সো এখানে যেটা হচ্ছে দেখো, যত, দা মোর দ্বারা যত বোঝাচ্ছে, আর এই দা মোর দ্বারা কি তত বোঝাচ্ছে, যত তুমি পড়বা তত তুমি শিখবা। সো এইসব সেন্সে দেখো দা মোর ইউজ করা হলো। এখানে মোরটা মেইনলি কম্পারেটিভ ডিগ্রি,
দেখো এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি। আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পড়েছি, যেমন আমরা বলছিলাম গুড বেটার বেস্ট পড়ছিলাম না? গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এবং বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সিমিলার ব্যাপারটা হচ্ছে যে মোর, মোর হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এরপরে দেখো দ্য মোর শি থট অ্যাবাউট ইট দ্য মোর ডিলাইটেড শি বিকাম। যত সে আসলে কি চিন্তা করবে, সে তত বেশি আলোকিত হবে, এরকম বোঝাচ্ছে না ডিলাইটেড। এখানে সেম ব্যাপার, দেখো দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, যত তত বোঝাচ্ছে। সো এই জিনিসটা আমরা শিখলাম। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট ব্যাপারটাতে। সেটা কি রকম? সেটা হলো যে আমাদের নেইদার নর, নেইদার নর। দেখো দুইটা জিনিসের মধ্যে কোনোটাই না বোঝাইতে নেইদার নর ইউজ করা হয়। দুইটা জিনিসের মধ্যে কোনোটাই বোঝাচ্ছে না, তখন নেইদার নর ইউজ করতে হয়। দুইটা জিনিস। সো এখানে ব্যাপারটা কিরকম হয় দেখো, দুইটা জিনিসের ব্যাপার। সো নেইদার আর নেইদার নর, আমরা নেইদার নর পড়তেছিলাম না? সো দুইটা জিনিসের মধ্যে একটাও না। ধরো আমি বললাম যে নেইদার, নেইদার, নেইদার আই নর হি উইল গো দেয়ার। আসলে নেইদার হি নর, সরি নেইদার আই নর হি উইল গো দেয়ার। এখন আমি যে কাজটা করলাম একটু খেয়াল করে দেখো তো, এটা তারা কি বোঝাচ্ছে? সো এটা তারা বোঝাচ্ছে আমিও না সেও না, মানে কেউই না, দুইজনের মধ্যে কাউকেই বোঝাচ্ছে না। সেই সব ক্ষেত্রে নেইদার নর ইউজ করা হয়। যেমন নেইদার আই নর হি উইল গো দেয়ার, আমিও যাবো না সেও যাবে না। তাহলে নেগেটিভ জিনিস বোঝাচ্ছে, এবং দুইজনের মধ্যে কাউকেই বোঝাচ্ছে না যে কেউ এখানে যাবে না। তো এইরকম সেন্স প্রকাশের ক্ষেত্রে আমাদের নেইদার ডট ডট নর বসে। আচ্ছা এরপর দেখো ওডিও মাইন্ড। ওডিও মাইন্ডের ব্যাপারটা, ওডিও মাইন্ডের ব্যাপারটা কিরকম? ওডিও মাইন্ডের ব্যাপারটা হচ্ছে যে আমরা মেইনলি পোলাইটলি, আমরা মেইনলি পোলাইটলি যদি কোনো কিছুর কি করতে চাই, আমরা যদি পোলাইটলি কোনো কিছু মানে আমরা কি বলে এটা, পোলাইটলি যদি কাউকে কোনো অফার করতে চাই, তখন ওডিও মাইন্ড কথাটা ইউজ করতে হয়। যে আমি বলতেছি ওডিও মাইন্ড, ঠিক আছে আপনি কি আসলে এটা করতে পারবেন কিনা, আপনার ফোনটা একটু 1 মিনিটের জন্য দিতে পারেন কিনা, বা এই 1 কাপ চা আমাকে, এরকম আমরা বলি না ওডিও মাইন্ড। হ্যাঁ, তো ওডিও মাইন্ড দ্বারা আসলে কি বোঝায় বলো দেখি? একটা অফার করা বোঝায়। সো ওডিও মাইন্ড দ্বারা অফার করা বোঝায়। আচ্ছা, প্রস্তাব দেওয়া। দেখো আমরা একটা এক্সাম্পল লিখি, ভালো 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 এক্সাম্পল লিখি, যেমন আমরা বলতে পারি যে ওড ইউ। দেখো ওড ইউ, ওড ইউ, ওড ইউ মাইন্ড, would you mind, oh sorry, would you mind opening, 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 opening the door? এইখানে যে ব্যাপারটা হচ্ছে দেখো, would you mind আমি একটা এক্সাম্পল লিখছি, would you mind opening the door, আপনি কি আসলে এই দরজাটা খুলতে পারেন কিনা, একটা নম্র ভাবে বা ভদ্রভাবে বলা যে আপনি কি কাইন্ডলি দরজাটা খুলতে পারেন কিনা। সো এইটা আমরা এরকম সেন্স প্রকাশের ক্ষেত্রে উড ইউ মাইন্ড ইউজ করি। একটা মজার ব্যাপার যেটা হচ্ছে, এই উড ইউ মাইন্ড থেকে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো করতে পারি। মনে রাখবা উড ইউ মাইন্ড অলওয়েজ ভার্বের সাথে আইএনজি। দেখো ভার্বের সাথে যখন আইএনজি বসে, এর আগে আমাদের উড ইউ মাইন্ড কথাটা ইউজ করতে হয়। ভার্বের সাথে আইএনজি থাকলে এর আগে উড ইউ মাইন্ড কথাটা ইউজ করতে হয়। এবং উড ইউ মাইন্ড দ্বারা কি বোঝায়? যে নম্র এবং ভদ্রভাবে কোনো অফার করা বুঝাইলে তখন আমরা উড ইউ মাইন্ড কথাটা ইউজ করি, মানে উড ইউ মাইন্ড তোমাকে ব্যবহার করতে হয়, সোজা কথা। সো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এই যে ভার্ব প্লাস আইএনজি, আর এই সেন্টেন্স উড ইউ মাইন্ড দ্বারা কি করা হচ্ছে বলো দেখি? অফার করা হচ্ছে, এই জন্য উড ইউ মাইন্ড বসছে এখানে। আচ্ছা এরপরে ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইটের একটা ব্যাপার আছে যে আসলে কোথায় কোথায় আমাদের ইট ইউজ করতে হয়। সো আমরা যে কাজটা করবো ইট এবং দেয়ার, আমাদের ইন্ট্রোডাক্টরির ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হয়, একটা ইটও বসে আর একটা দেয়ারও বসে। এই দুইটা জিনিস আমরা একসাথে শিখবো। আমরা অনেক কিছু শিখবো, যেমন এখন আমরা বিস্তারিত আলোচনা যাব না। আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য কিভাবে লাগবে। এতক্ষণ আমরা বললাম বেসিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এতক্ষণ ডিফেন্স খেলছি, এখন খেলবো কি অ্যাটাক। এখন খেলবো কি অ্যাটাক, এখন দেখবো যে আসলে কিভাবে টেকনিকে সবকিছু সলভ করতে হয়। দেখো আমাদের ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি মানে কি? ইন্ট্রোডাক্টরি মানে সেন্টেন্সের একদম শুরুতে, সেন্টেন্সের শুরুতে আমাদের ইটও ইউজ করা হয়, আমাদের কি ইউজ করা হয় বলো দেখি? আমাদের এখানে দেয়ারও ইউজ করা হয়। কি ইউজ করা হয়? দেয়ারও ইউজ করা হয়। এখন তোমাদের হচ্ছে অ্যাটাকিং গেম, এখন তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কারণটা কি? এখন আমাদের যে বললাম তো খালি 6 মারবো, সোজা কথা। সো মনে রাখবা কোথায় আমরা ইট ইউজ করবো, কোথায় আমরা দেয়ার ইউজ করবো, এই জিনিসটা আমরা একটু খেয়াল করে দেখি। সেটা হচ্ছে যদি এমন হয় যে
এখানে একটা কি থাকে, আমাদের তো আসলে সেন্টেন্সের শুরুতেই আমাদের ইট ইউজ করতে হয় অথবা দেয়ার ইউজ করতে হয়। তাহলে এই গ্যাপের মধ্যে আমাদের হয় ইট বসবে নাহলে দেয়ার বসবে, আমরা এখানে গ্যাপটা দিয়ে রাখলাম। এরপরে যে কাজটা হচ্ছে, এরপরে আমাদের একটা ভার্ব বসবে। কি বসবে? ভার্ব বসবে। এবং এই ভার্বের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, কোনো যদি সাবজেক্ট যদি না থাকে, তখন আমাদের কি বসবে? ইট বসবে। কিন্তু এমন যদি হয় এই গ্যাপের পরে যদি ভার্ব থাকে এবং এই ভার্বের পরে আমাদের কি থাকে বলো দেখি, একটা যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকে। এই সাবজেক্টটা অলওয়েজ আমাদের কি হবে? এই সাবজেক্টটা অলওয়েজ আমাদের হচ্ছে কি, অনির্দিষ্ট একটা সাবজেক্ট বসবে। অনির্দিষ্ট অনির্দিষ্ট একটা সাবজেক্ট বসবে, অনির্দিষ্ট একটা সাবজেক্ট। সো এই যে দেখো, যদি আমাদের এই গ্যাপের মধ্যে মানে সেন্টেন্স শুরুতে হয় আমাদের ইট বসবে, না হলে আমাদের দেয়ার বসবে। আমাদের যে কাজটা হচ্ছে যে ইট বা দেয়ারের পরে যদি ভার্বটা থাকে, ভার্বের পরে আমাকে তাকাতে হবে। তো ভার্বের পরে যদি আমি সাবজেক্ট পাই, তাহলে আমরা বসাবো এখানে দেয়ার। আর যদি এখানে আমরা সাবজেক্ট না পাই, তাহলে আমরা বসাবো ইট। তাহলে আমরা দুইটা সেন্টেন্স লিখি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা বিগত সাল থেকে একটা আমরা নিব আর কি, বিগত সাল থেকে নিব, আমাদের তাহলে মোটামুটি হচ্ছে হয়ে যাবে। আমরা দুইটা সেন্টেন্স নিব যেটা আমাদের বিগত সালে পরীক্ষা আসছে। সো দেখো আমরা আসলে পারি কিনা, আমাদের শর্টকাট টেকনিকটা আমাদের এখানে হয় কিনা। আমরা এই স্লাইডের মধ্যেই নিলাম, ধরো দুইটা সেন্টেন্স লিখতেছি। যে লিখলাম কি রকম বিগত সালের সেন্টেন্স, সেটা হচ্ছে যে ইটস চিপার টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন। দেন it's cheaper to fly than to go by train. আচ্ছা দেখো, আমরা এই সেন্টেন্সটা লিখলাম। এখন আমাদের যে ফর্মুলাটা একটু খেয়াল করে দেখো তো। আমরা দেখো এই জায়গায় ইট ইউজ করছি। এখন আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা অলওয়েজ চেষ্টা করব যে আসলে আমরা এখানে ইট বসাবো না দেয়ার বসাবো, সেটা সেন্টেন্স থেকে বোঝা, আমাদের এই দুটো টেকনিক থেকে বোঝা। আমাদের এইটাই তো ফর্মুলা। আমাদের এখানে আমরা একটা আন্ডারলাইন করলাম, দেখো ইজ হচ্ছে ভার্ব। হ্যাঁ, কমেন্ট। ও, আমাদের ফোনটা ঢুকায় রাখছি। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করতেছো, আমি একটু কমেন্টটা একটু মানে ফোনটা ঢুকাই ফেলছিলাম পকেটের মধ্যে, সেই জন্য তোমাদের কমেন্ট দেখতে পারিনি, এই জন্য খুবই সরো। কি হয়েছে? আচ্ছা, এখানে যেটা হয়েছে যে নিসরাত, রাফিকা, জুলি বলতেছে কমপ্লিমেন্ট মানে কি? আর স্যার আমি, রিয়াদ বলতেছে বুঝতেছো না। এমডি রাসার রাসার বলতে স্যার আরেকবার বলেন। ওকে, আমরা আরেকবার বুঝাচ্ছি। So, আমরা ছিলাম কোথায়? আমাদের যে কাজটা হচ্ছে যে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কোথায় ইট বসবে, কোথায় দেয়ার বসবে, এটা নিয়ে আমাদের আলোচনা। ব্যাপারটা এমন কিনা বল। সো এখানে যে কাজটা হচ্ছে, so আমি এই সেন্টেন্সের মধ্যে খেয়াল করে দেখলাম, ইটস ইটস চিপার টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন। এখন আমাদের এই যে গ্যাপের মধ্যে, এই গ্যাপের মধ্যে আমাদের কি বসবে? আমাদের ইট বসবে নাকি দেয়ার বসবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য আমাদের যে কাজটা হচ্ছে, আমাকে ভার্বের পরে আমাকে দেখতে হবে সাবজেক্ট আসছে কিনা। ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে আমাদের দেয়ার বসবে। দেখো, ভার্বের পরে সাবজেক্ট থাকলে দেয়ার বসবে, আর ভার্বের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ইট বসবে। এটা আমাদের শর্টকাট ফর্মুলা। তো একটু খেয়াল করে দেখো তো এই সেন্টেন্সের মধ্যে, তোমরা এখন বুঝবা না, খুবই স্বাভাবিক। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি আসলে এটার অ্যাপ্লিকেশন তোমাদেরকে এখনো বলি নাই, এই জন্য এটা বুঝবা না, ঠিক না? So, এই যে এখন অ্যাপ্লিকেশনটা বলে ফেলছি, সেন্টেন্সটা লিখছি, এখন ভালো মতো বুঝতে পারবা। সো এই জায়গা দেখো, ইটস চিপার। এখন তোমরা বলো তো, এই ভার্বের পরে চিপারটা কি সাবজেক্ট? চিপার কি সাবজেক্ট বলো তো? চিপার মানে কি? চিপার কি সাবজেক্ট হতে পারে? চিপার হচ্ছে অ্যাডজেক্টিভ, চিপার তো সাবজেক্ট না। যেহেতু এখানে এটা সাবজেক্ট না, এটা যেহেতু সাবজেক্ট না, তাহলে আমাকে দেখো ভার্বের আগে এখানে ইট বসাতে হবে। কিন্তু এমন যদি হয় দেখো আরেকটা সেন্টেন্স আমি লিখলাম কি রকম, ড্যাশ আর ড্যাশ আর টু রুমস, বললাম কি, ইন দ্য ফ্ল্যাট।
দেখো ড্যাশ আর 2 রুমস ইন দ্য ফ্ল্যাট। এখন খেয়াল করে দেখো তো এই জায়গায় আমাদের ইট বসবে নাকি এই জায়গায় আমাদের দেয়ার বসবে, কারণটা কি? এখন ইট বসবে নাকি দেয়ার বসবে এটা আমাকে বের করতে হবে, ঠিক কিনা? সো আমি দেখলাম এই জায়গায় এই গ্যাপের পরে আমাদের কি আছে, আর আছে, তাহলে আরটা হচ্ছে আমাদের ভার্ব। আরটা কি? ভার্ব। আমার কাজটা হচ্ছে ভার্বের পরে সাবজেক্ট থাকলে আমাদের দেয়ার, আর সাবজেক্ট না থাকলে ইট। সোজা কথা। সবাই বলো, ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের দেয়ার বসবে, আর যদি ভার্বের পরে সাবজেক্ট না থাকে তাহলে আমাদের কি বসবে? তাহলে ইট, ইট বসবে। আমি খেয়াল করে দেখলাম এই আর এর পরে আছে 2 রুমস। 2 রুমস হচ্ছে সাবজেক্ট। 2 রুমসটা কি বলো? সাবজেক্ট। সাবজেক্ট আমি কিভাবে বুঝবো যে এটা সাবজেক্ট? তুমি একটা সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দ্বারা, সরি, কি বা কে দ্বারা যদি কোশ্চেন করে উত্তর যদি পাও তাহলে সেটা সাবজেক্ট, আর উত্তর না পাইলে সেটা কি? সাবজেক্ট না। তাহলে আমি যদি বলি আসলে কয়টা রুম, কয়টা রুম বা হচ্ছে কি আছে, হ্যাঁ, তখন তুমি বলতে পারবো যে আসলে এখানে কি আছে, কি দ্বারা কোশ্চেন করলাম, তখন তোমার অ্যান্সার কি পাবা? টু, টু রুমস, মানে 2টা রুম পাবা। তাহলে 2 রুমসটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আশা করি সাবজেক্ট চিন্তা তোমাদের সমস্যা হওয়ার কথা না। একটা সেন্টেন্সে ভার্বকে তুমি যদি কি বা কে দ্বারা কোশ্চেন করো, যে উত্তরটা তুমি পাবা সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে কি আছে? 2টা রুম আছে। তাহলে এই 2 রুমসটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি দেখলাম ভার্বের পরে আমাদের সাবজেক্ট আছে। কি আছে? সাবজেক্ট আছে। তাহলে কাজ যেটা হচ্ছে, ভার্বের পরে যদি সাবজেক্ট আছে তাহলে কোনো কথাবার্তা নাই, আমাদের এখানে এটা ইট হবে না, আমাদের দেয়ার হবে। তোমার এত গবেষণা করার দরকার নাই, তুমি দেখতেছো ভার্বের পরে সাবজেক্ট আছে, তাহলে আমাদের এখানে এই গ্যাপের মধ্যে আমাদের কি হবে? দেয়ার হবে, ইট হবে না। ইট হবে না, আমাদের দেয়ার হবে। বুঝতে পারছো? ভার্বের পরে সাবজেক্টটা বের করতে হবে। আর তারপরে যদি তোমরা না বুঝো, এরকমও যদি হয় যে আসলে তাও আমরা বুঝতেছি না, তাহলে তোমাদের জন্য একটা কথা বলতেছি, যে এই কথাটা হচ্ছে ইটস চিপার টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন। আরো টেকনিক শিখাই দিই ভাই, টেকনিক দিয়ে তোমাদেরকে ভরাই দিতে পারবো, কোনো সমস্যা নেই আমার কাছে। যদি মনে করি টেকনিক বলা আমার কাছে কোনো ম্যাটার না। টেকনিক বলা তোমাদের কাছে যেটা ইংলিশ, আমার কাছে এটা কাট পিস। বুঝতে পারছো? কিন্তু তোমাদের জন্য আমাকে একদম নিচে নামতে হয়, সব একদম বেসিক এসে তোমাদেরকে বুঝাইতে হয়। বুঝতে পারছো? আর কিছু না। কারণ তোমরা যারা আমার অ্যাডমিশনের ক্লাস করছো তারা জানে, যারা আমার অ্যাডমিশনের মানে অ্যাডমিশনের ক্লাস যারা করে তারা জানে যে আসলে সজীব ভাই জিনিসটা কি। এই পর্যন্ত ক্লাস যখন করাচ্ছিলাম তোমাদেরকে কিন্তু নিজের পরিচয়টাই বলি নাই, যে আমি ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছি, নিজের পরিচয় দিতে ভুলে গেছি, ক্লাস নিতে শুরু করে দিচ্ছি। এইটা হচ্ছে ব্যাপার। নিজের পরিচয় আমি তেমন একটা দেই না। তোমরা আস্তে ধীরে জানবা যে সজীব ভাইয়ের ক্লাসে কি কি পড়ায়, এটা আস্তে ধীরে জানবা। আচ্ছা দেখো, ইটস চিপার টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন। এইটার এখন মনে করো টেকনিক আরেকটা দেখাবো। একটা টেকনিক দেখাইছিলাম এইরকম, ভার্বের পরে সাবজেক্ট না পাইলে তখন আমাদের ইট বসে। আরো টেকনিক দেখাবো, দেখো। ইটস চিপার টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন। হ্যাঁ, এইটা ইটস চিপার টু গো, আচ্ছা ইটস চিপার টু ফ্লাই ছিল না, ইটস চিপার টু ফ্লাই দেন দেন টু গো বাই ট্রেন। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এখন আমাকে এখানে দেখো, এই জায়গার মধ্যে মনে করো যে ইট বসবে কি বসবে না, এটা আমাদের ব্যাপার। আমাদের ব্যাপারটা এরকম না যে আসলে এই জায়গায় ইন্ট্রোডাক্টর, এখানে আমাদের ইট আর দেয়ার নিয়ে গেম। তাই আমাদের ইট বসবে নাকি দেয়ার বসবে এটা আমাদেরকে বের করতে হবে। সোজা কথা যেটা হইতেছে, তুমি খেয়াল করে দেখো যে তুমি যদি দেখো এরকম কোনো জিনিস থাকে, এই যে দেখো, এই যে তুমি যদি দেখো যে আসলে অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু থাকে, এই অংশটুকু যদি ইটের জায়গায় বসাইতে পারো, সেটা যদি মিনিং দেয় তাহলে সে ইট ওখানে বসানো ঠিক আছে। কিরকম ব্যাপারটা হয়তো বা বুঝো নাই, খেয়াল করে দেখো। সো আমি বললাম কি টু ফ্লাই, দেখো টু ফ্লাই, টু ফ্লাই, টু ফ্লাই দেন টু গো বাই, টু গো বাই ট্রেন। টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন ইস, দেখো ইস চিপার। এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো টু ফ্লাই টু গো বাই ট্রেন, টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন ইজ চিপার। একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম এই অংশটুকু দেখো, তুমি যদি দেখো যে আসলে অ্যাডজেক্টিভের পরের অংশটা ইটের জায়গায় তুমি রিপ্লেস করতে পারো, মানে ইটটাকে তুমি ওইখান থেকে সেন্টেন্স থেকে তুলে নাও এবং ওই জায়গায় যদি এই অ্যাডজেক্টিভের পরের অংশটা কি রিপ্লেস করতে পারো, তাহলে সেটা হয় কি, তাহলে বুঝবা যে ইটের ইউজটা তোমার ঠিক আছে। দেখো আমি রিপ্লেস করতে পারি কিনা, ইটের জায়গায় রিপ্লেস করতে পারি কিনা। দেখো আমি বলতেছি যে টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন ইজ চিপার। দেখো এটা মিনিং দিচ্ছে, তাহলে ইটের ইউজেসটা আমাদের এখানে ঠিক আছে। এই জিনিসটা তোমাদের কাছে একটু কঠিন হইতে পারে, এই জন্য তোমাদের আগে বলছিলাম ভার্বের পরে যদি সাবজেক্ট দেখো তাহলে দেয়ার বসাবা, সাবজেক্ট না পাইলে তুমি ইট বসাবা। এত গবেষণা করার দরকার নেই, অ্যান্সার হয়ে যাবে।
আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে এইটা দেয়ার ইউজেসটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। সো তোমাদেরকে যেটা বললাম যে একটা আমাদের ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট বসবে নাকি দেয়ার বসবে, এটা আমাদের ফ্যাক্ট ছিল। তুমি যদি দেখো যে আসলে ভার্বের পরে সাবজেক্ট নাই তাহলে ইট বসবে, আর ভার্বের পরে সাবজেক্ট থাকলে সেটা দেয়ার বসবে, সোজা কথা। সো আরেকটা রুল বলছিলাম ইটের ক্ষেত্রে, তুমি যদি দেখো যে আসলে এই অ্যাডজেক্টিভের পরের অংশটা ইটের জায়গায় তুমি যদি রিপ্লেস করতে পারো তাহলে বুঝবা যে আসলে ইটের ইউজেসটা ঠিক আছে, ওই জায়গায় ইটই আসলে ঠিক আছে। এটা একটা ব্যাপার। সো ইট আর দেয়ার ইউজেসটা শেষ। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমাদের আরো কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে কি, সেন্টেন্সের শুরুতে আমাদের আরো দুইটা জিনিস বসতে পারে। সেটা হলো কি রকম, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস। একটা হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক এই জিনিসটা, হোয়াটস ইট লাইক এই জিনিসটা বসতে পারে সেন্টেন্সের শুরুতে। আবার আরেকটা জিনিস বসতে পারে কি, হোয়াট ইফ, হোয়াট ইফ এই দুটো জিনিসই বসতে পারে। এখন আমি কোথায় হোয়াটস ইট লাইক বসাবো, কোথায় হোয়াট ইফ বসাবো? তোমরা সবাই জানো যে এই হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক দ্বারা মেইনলি কি বোঝায় বলতো? হোয়াটস ইট লাইক দ্বারা মেইনলি অনুভূতি বোঝায়, যে কোনো কাজ করার অনুভূতি কেমন। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলছিলাম অনুভূতিটা কেমন, এটা প্রকাশ করতে হোয়াটস ইট লাইক ইউজ করা হয়। আর এরপর যেটা হয় যে হোয়াটস ইফ, হোয়াট ইফ কখন ইউজ করা হয়, যে আসলে কেমন হবে, কেমন হবে যদি এরকম সেন্স দিতে, হ্যাঁ কেমন হবে যদি এরকম সেন্স দিতে আমাদের কি হবে, হোয়াট ইফ ইউজ করা হয়। এই দুইটা জিনিস। এখন তাহলে কোথায় আমি সেন্টেন্সের শুরুতে তো হোয়াটস ইট লাইকও বসবে বা হোয়াট ইফও বসবে, এটা সবাই সেন্টেন্সের শুরুতেই বসে। তাহলে কোথায় আমি হোয়াট ইফ বসাবো, কোথায় আমি হোয়াটস ইট লাইক বসাবো? সোজা কথা যেটা হইতেছে, তুমি যদি দেখো যে আসলে ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে যদি আইএনজি থাকে তার আগে যদি গ্যাপ থাকে তাহলে তুমি বসাবা হোয়াটস ইট লাইক। আর যদি তুমি দেখো যে আসলে গ্যাপের পরে, গ্যাপের পরে তোমার কি নাই, গ্যাপের পরে যদি দেখো যে ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে তোমার কি বসবে, হোয়াট ইফ বসবে। কি বসবে, হোয়াট ইফ বসবে। এটাও মনে বুঝো নাই, ঠিক কিনা? এটাও আমরা বুঝতে পারো নাই। এখন তাহলে আমরা দুটা সেন্টেন্স লিখি, দেখি যে আমরা বুঝতে পারি কিনা। ড্যাশ দিয়ে রাখছে, ড্যাশ দিয়ে রাখছে, সুইমিং, সুইমিং ইন দ্য রিভার, ইন দা, ইন দা রিভার, ইন দা রিভার, সুইমিং ইন দ্য রিভার। সো এখন যে কাজটা হইতেছে দেখো তো, আমাদের এখানে আমাদের কথা যেটা হচ্ছে কি, আমাদের দুইটা জিনিস, আমরা এখানে হোয়াটস ইট লাইক বসাবো নাকি হোয়াট ইফ বসাবো? দেখো এই জায়গায় আমাদের হোয়াট ইফ বসবে নাকি হোয়াটস ইট লাইক বসবে, দুইটা জিনিস খেয়াল করে দেখো। সো হোয়াট ইফ বসবে নাকি হোয়াটস ইট লাইক বসবে? সো কোনটা জিনিস আমাদের দেখো, শুরুতে, শুরুতে আমার একটা সেন্টেন্সের শুরুতে আমাদের গ্যাপ দেওয়া আছে। মানে আমি তোমাদেরকে বলছি শর্টকাট টেকনিকটা হচ্ছে আমাদের, যে তুমি যদি দেখো যে আসলে এই গ্যাপের পরে কি থাকে, ভার্ব প্লাস আইএনজি। দেখো তো সুইমিংটা ভার্ব প্লাস আইএনজি বসে না, ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে আমাদের হোয়াট ইফ বসবে নাকি হোয়াটস ইট লাইক বসবে? তো অবভিয়াসলি যেটা হচ্ছে আমাদের কি বসবে, এই হোয়াটস, হোয়াটস ইট লাইক বসবে। তাহলে এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি তুমি ভার্ব প্লাস আইএনজি না পাইতাম তাহলে কি হোয়াট ইফ ইউজ করতাম। আর হোয়াট ইফ দ্বারা কি বোঝায়, ওই যে তোমাদেরকে বিস্তারিত আমি পড়ায় আসলাম যে এটা দ্বারা বোঝায় কেমন হবে যদি, এরকম সেন্স দেয়। সো এটা আমাদের ছিল আরেকটা টেকনিক। আমরা দুটো টেকনিক শেষ করলাম। একটা ছিল এরকম যে আসলে কোথায় ইট বসবে কোথায় দেয়ার বসবে। আমরা সেকেন্ড টেকনিকে চলে আসছি যে আমরা কোথায় হোয়াটস ইট লাইক ইউজ করব, কোথায় কোথায় হোয়াটস ইফ ইউজ করব। এই দুটো জিনিস আমরা শেষ করলাম। আচ্ছা, এরপর আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আরো দুটা জিনিস। সেটা কি রকম দেখো, এটা হচ্ছে হোয়াট ডাস, হোয়াট ডাস এটার পরে একটা গ্যাপ থাকবে, এরপরে হচ্ছে আমাদের লুক লাইক। দেখো হোয়াট ডাস ড্যাশ লুক লাইক, এটা একটা ফরম্যাট। আরেকটা আছে কি রকম, সেটা হচ্ছে হোয়াটস এখানেও তো একটা গ্যাপ থাকবে, হোয়াটস ড্যাশ লাইক, এটা আরেকটা ফরম্যাট। আচ্ছা, তাহলে কোথায় আমি হোয়াট ডাস ড্যাশ লুক লাইক ইউজ করবো, কোথায় হোয়াটস ড্যাশ লাইক ইউজ করবো, এটা আমাদের কথা। আচ্ছা, এখন যেটা হচ্ছে তোমাদেরকে যেটা বলতেছি যে হোয়াট ডাস লুক লাইক এবং হোয়াটস লাইক, মনে রাখবে এটা হচ্ছে একটা বড় জিনিস, এটা বড় জিনিস আর এটা হচ্ছে ছোট জিনিস। হ্যাঁ, কিরকম মানে হচ্ছে কি, যে এইটার হচ্ছে কি বাচ্চা হচ্ছে এইটা। এই হোয়াটস ডাস লুক লাইক দ্বারা কি বোঝায়, এটা দ্বারা শুধু একজনের চেহারা, চেহারা কেমন, একজন চেহারা কেমন বা একটা বস্তুর আকৃতি কেমন, এই দুইটা জিনিস বোঝানো হয়। কিন্তু হোয়াটস লাইক দ্বারা যেটা হয়, চেহারাও বোঝানো হয়, আবার কি
আকৃতিও বোঝানো হয়, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। কিরকম পার্থক্যটা হচ্ছে এই, এটা দ্বারা কি বোঝানো হয় না, এটা দ্বারা কারো আচার আচরণ, চারিত্রিক কোনো বৈশিষ্ট্য এখানে থাকবে না। চারিত্রিক বৈশিষ্ট্য এই জায়গায় আলোচনা করা হয় না। হোয়াট ডাজ লুক লাইক দ্বারা চারিত্রিক বৈশিষ্ট্য কি করা হয় না বলো দেখি, আলোচনা করা হয় না। কিন্তু এই জায়গাটার মধ্যে এই যে হোয়াটস লাইক দ্বারা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ সবকিছু আমাদের কি করা হয় বলো, চারিত্রিক বৈশিষ্ট্যটা কি করা হয় এখানে, এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে কাজটা হচ্ছে, দেখো কোথায় আমি হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবো, কোথায় হোয়াটস লাইক ইউজ করবো, এটা আমাদের একটা কোশ্চেন। সো আমরা যে কাজটা করলাম, একটা সেন্টেন্স লিখে দেখো, এখানে দিয়ে রাখলাম দ্য এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট ড্যাশ ড্যাশ। আবার লিখলাম দ্য টিচার, দেখো ড্যাশ এবং ড্যাশ দুইটা সেম জিনিস। দেখো এই দুটার ক্ষেত্রে গ্যাপ, আমাদের কি আছে, গ্যাপ আছে। সো এখানে আমার হোয়াট ডাজ লুক লাইক হবে নাকি হোয়াটস লাইক হবে। সো আমি দেখলাম দ্য এলিফ্যান্ট, আসলে এলিফ্যান্টের ব্যাপারটা কিরকম, আমরা আসলে সবাই আগে যখন আমরা হাতি দেখি নাই চিন্তা করতাম যে আসলে হাতিটা কেমন দেখতে, এরকম হইতো না বলো, হাতিটা আসলে দেখতে কেমন। তো এই ধরনের ক্ষেত্রে আসলে হাতির একটা আকৃতি, আকৃতির জিনিসটা বোঝানো হয়, চেহারা কেমন হয়, চেহারা আকৃতি এরকম সেন্স প্রকাশ করতে আমরা বলছিলাম কি হোয়াট ডাজ লুক লাইক ইউজ করা হয়। তাহলে হোয়াট ডাজ লুক লাইক তুমি ইউজ করতে পারো, হোয়াট ডাজ লুক লাইক, এটা তুমি ইউজ করো। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ হোয়াট ডাজ লুক লাইক, এই যে লুক লাইক তুমি ইউজ করলাম, দেখো লুক লাইক, শেষ, এটা হয়ে গেল। কিন্তু নিচেরটা দা টিচার, এখন এই টিচারের ক্ষেত্রে আমরা কি তার চারিত্রিক বৈশিষ্ট্য জানতে চাবো, যে আসলে সে আসলে কেমন, সে কেমন পড়ান, সে সফট নাকি হার্ড, এইরকম টাইপ, তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের এখানে বোঝাচ্ছে। তো এখানে দা টিচারের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তো আমাদের এখানে হোয়াট ডাস ইউজ না করে হোয়াটস ইউজ করতে হবে। হোয়াটস লাইক, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই টিচারটার আসলে আচরণ কেমন, তার ব্যবহার কিরকম, হ্যাঁ চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুটোর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে কি, হোয়াট ডাজ লুক লাইক দ্বারা চারিত্রিক বৈশিষ্ট্য বোঝায় না, কিন্তু হোয়াটস লাইক দ্বারা চারিত্রিক বৈশিষ্ট্য বোঝায়, এটা হচ্ছে মেইন পার্থক্য। যখন চারিত্রিক বৈশিষ্ট্য কথা আসবে তুমি হোয়াটস লাইক ইউজ করবা, আর যদি কারো চেহারা আকৃতি বোঝাতে চায় তাহলে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবা, তোমার কাজ শেষ হয়ে যাবে। এরপরে দেখো আমাদের কি বলতেছে, এরপরে আমাদের আছে এরপরে আর কি, মোটামুটি আমাদের শেষ, মানে সবগুলা টেকনিক আমরা শেষ করে ফেলছি। এখন আমাদের যেটা হচ্ছে প্র্যাকটিস আছে কিছু, যে আসলে একটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করবো খুব ইজিয়েস্ট ওয়েতে, খুবই ইজিয়েস্ট ওয়েতে। কারণ আমাদের কি বলো, আমাদের এইগুলা একটা বোর্ড, আমরা যে পড়াগুলো পড়লাম কতটুকু আমাদের মাথায় ঢুকছে এটা আমাদের একটু জানা দরকার, ঠিক কিনা। তো দেখো এটা হচ্ছে আমাদের এবার ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেন, ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেন, দেখি আমরা এটা সলভ করতে পারি কিনা, এবং সলভ করতে পারি কিনা, এবং অল্প টাইমের মধ্যে সলভ করতে পারি পারবো, এবং অল্প টাইমের মধ্যে পারবো, এটা হলো আমাদের মেইন কথা। সো আমাদের শুরুতে যে কাজটা হইতেছে, আমাদের অপশনের দিকে তাকাইতে হবে, দেখবো যে ওয়াজ বর্ন, এই যে ওয়াজ বর্ন, শুরুতে ওয়াজ বর্ন আছে, এই ওয়াজ বর্ন নিয়ে আমাদের গেম খেলতে হবে, ওয়াজ বর্ন। সো মনে রাখবো ওয়াজ বর্ন এর শর্টকাট টেকনিক কি রকম, আগে তোমাদের ওয়াজ বর্ন ইজ বর্ন অনেক কথাবার্তা বলছি, কিন্তু এখন সলভ করার সময় কি এত কথাবার্তা বলবো, অবশ্যই বলবো না। মনে রাখবা যে ওয়াজ বর্নের পরে আমাদের কি হয়, একটা সময় থাকে অথবা প্লেস থাকে, যদি দেখো টাইম অথবা প্লেস থাকে এর আগে তুমি ওয়াজ বর্ন বসাই দিবা, সোজা কথা। সো এখানে ওয়াজ বর্ন তুমি দেখলা, তাহলে কোথায় বসবে আমি দেখি এই অপশনের মধ্যে কোথায় আমাদের এই জিনিসটা আছে, খেয়াল করে দেখো ইন 49 বিসি, ইন 49 বিসিতে আমাদের কি আছে বলো, সময় বলতেছে, টাইম বলতেছে, যেহেতু টাইম বলতেছে তাহলে এখানে কি হবে, ওয়াজ বর্ন হবে। এই যে দেখো ওয়াজ বর্ন, তাহলে এখানে আমাদের ওয়াজ বর্ন হবে, এটা হচ্ছে ওয়াজ বর্ন। তাহলে দেখো ওয়াজ বর্নের ব্যাপারটা শেষ, ওয়াজ বর্নের ব্যাপারটা শেষ। তাহলে দেখো জি নাম্বারটা আমাদের শেষ করে ফেললাম, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হ্যামলক, হ্যামলক হচ্ছে একটা বিষ, গ্যাপ ইন 469 বিসি। সো ইন 469 বিসি দ্বারা সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। টাইমের আগে আমি তোমাদের বললাম ওয়াজ ওয়ান বসে, টাইম বা প্লেস এর আগে, এখানে যেহেতু আমাদের সময় বলতেছে তাহলে এর আগে ওয়াজ ওয়ান বসবে, তাহলে ওয়াজ ওয়ান এর চ্যাপ্টার ক্লোজ। এরপর যে কাজটা হইতেছে আমাদের, দেখো লেট অ্যালোন, লেট অ্যালোনতে আমাদের গেম খেলতে হবে। আমরা জানি লেট অ্যালোন আগে আমাদের ইম্পসিবল জিনিস হয়, এরপরে আরো বেশি ইম্পসিবল জিনিস হয়। তাহলে এটা কোথায় হইতে পারে দেখো তো, এখানে যে নাম্বারটাতে বলতেছে আই ক্যান হার্ডলি ওয়াক, আমি আসলে হাঁটতেই পারি না, রান এ রেস, তাহলে
হাঁটা তো তার জন্য কি ইম্পসিবল, কিন্তু দৌড়ানোটা কি তার জন্য আরো ইম্পসিবল। তাহলে এটা হচ্ছে ওয়াকটা হচ্ছে ইম্পসিবল জিনিস এবং রানের রেসটা হচ্ছে কি আরো ইম্পসিবল জিনিস। তাহলে তাহলে আমাদের এখানে যেটা হবে কি, এই যে নাম্বারটাতে হবে আমাদের কি লেট অ্যালোন। দেখো লেট অ্যালোনও আমরা এখানে শেষ করে ফেললাম, আমাদের ওয়াজ মন শেষ, আমাদের লেট অ্যালোনও শেষ। তারপর দেখো অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর ইউজটা এখানে আছে। অ্যাজ ইফ মানে কি যেন। শুরুতে হচ্ছে সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে। ইটস শি ওয়ার এ ম্যাড, শি ওয়ার এ ম্যাড কি, সে আসলে কি অরিজিনালি ম্যাড? এটা অরিজিনালি সে ম্যাড না, সেটা কি অবাস্তব জিনিস, আসলে কি অপোজিট জিনিস। অপোজিট জিনিস বোঝাইলে এর আগে আমাদের কি বসে, অ্যাজ ইফ বসে। তাহলে শি ওয়ার এ ম্যাড এটা কি, এটা হচ্ছে বিপরীত জিনিস। বিপরীত জিনিস না, এই বিপরীত জিনিসের আগে আমাদের অ্যাজ ইফ ইউজ করতে হয়। তাহলে অ্যাজ ইফটা এখানে বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাজ ইফ। এটা হচ্ছে কি দেখো, এই জায়গায় আমাদের বসবে কি অ্যাজ ইফ বসবে, এই জায়গাটা অ্যাজ ইফ বসবে। সুমি টক্স টু মাচ, ইটস অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড, কথাবার্তা শেষ। তারপর অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর ইউজ। অ্যাজ সুন অ্যাজ আমি বলছিলাম একটা কাজ শেষ হবে সঙ্গে সঙ্গে আরেকটা কাজ শুরু হবে, তখন অ্যাজ সুন অ্যাজ বসে। তাহলে দেখি এটা কোথায় বসতে পারে। আচ্ছা তাহলে যেটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি যে এটা কোথায় বসতে পারে। এই যে আই এম eagerly ওয়েটিং ফর ইউর রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি জানো এটা অ্যান্সার দাও। তাহলে এখানে যেটা প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই জায়গায় হচ্ছে দেখো সি নাম্বারটাতে অ্যান্সার, আই এম eagerly ওয়েটিং ফর ইউর রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে অ্যান্সার করো, এখানে ব্যাপারটা বোঝাচ্ছে। আর যখনই তুমি আসলে কি এই চিঠিটা দেখবা তখনই তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করবা। তো একটা চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা কাজ মানে শেষ হওয়ার সাথে সাথে আরেকটা যে শুরু হচ্ছে, এখানে ব্যাপারটা কিন্তু এমন বোঝাচ্ছে। এই জন্য এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে। এরপরে দেখো আমাদের যেটা হচ্ছে শুরু আসছে হ্যাভ টু, হ্যাভ টু। হ্যাভ টু মানে কি আমাকে একটা কাজ করতে হবে এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে কি হতে পারে যে, তাহলে কোথায় হ্যাভ টু বসতে পারে? সো হ্যাভ টু কোথায় বসতে পারে খেয়াল করে দেখো যে আসলে আহ এই যে আই নাম্বার, সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। আসলে অনেক সময় আমাদের শান্তির জন্য অনেক কিছুকে আমাদের কি করতে হয়, বাধ্য হয়ে গ্রহণ করতে হয়। এই যে বাধ্যবাধকতা একটা ব্যাপার। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের অ্যান্সার আই নাম্বারটাতে আমাদের কি বসবে, হ্যাভ টু বসবে। এই হ্যাভ টুটা কি আই নাম্বারে বসবে। কোথায় বসবে, আই নাম্বারে বসবে। এরপর আমাদের কি আছে, আমি তোমাদের শুরুতে বলছিলাম এই যে এই হোয়াট ডাজ লুক লাইক, কোন জিনিস দেখতে কেমন। দেখো অ্যান এলিফেন্টের আগে এবং পরে গ্যাপ দিয়ে রাখছে। তাহলে এখানে এটা বলছে হোয়াট ডাজ লুক লাইক, আসলে এলিফেন্টটা দেখতে কেমন, এরকম সেন্স বোঝাচ্ছে না। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে অ্যান্সার হোয়াট ডাজ লুক লাইক, এটা হচ্ছে বি নাম্বার। হোয়াট ইফ, হোয়াট ইফ দ্বারা আসলে কি কেমন হবে এরকম সেন্স দেয়। হোয়াট ইফটা কোথায় বসতে পারে দেখো তো, হোয়াট ইফটা বসতে পারে এই জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের এ নাম্বারটা ডান, আমাদের কি বি নাম্বারটা ডান, যেগুলো হয়েছে আমরা একটু ডান করে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে নাম্বারটা হয়েছে আই নাম্বারটা হয়েছে, তারপর যেটা হচ্ছে যে আমাদের সি নাম্বারটা হয়ে গেছে। তাহলে আমাদের বাকিগুলোর মধ্যে কোনটা আছে, এই যে ই নাম্বারটা, হেলমেট শুড বি ইউজ হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। সো এখানে আমরা যে কাজটা করবো, হোয়াট ইফ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। যদি এমন হয় আমাদের আসলে হেলমেট পরা উচিত, কি হবে যদি আমরা আসলে হেলমেট না পরি এবং আমরা একটা অ্যাক্সিডেন্ট করি, এইরকম। হোয়াট ইফ দ্বারা তো এরকম জিনিস বোঝাচ্ছে কেমন হবে একটা জিনিস। তাহলে এই জায়গাটা আমাদের হোয়াট ইফটা বসবে, এই নাম্বারটাতে আমাদের হোয়াট ইফ, এই নাম্বারটাতে আমাদের হোয়াট ইফ বসবে। এরপর দেখো আমাদের উড রেদার, মনে রাখবা উড রেদারের পরে আমাদের কি হয়, দেন হয়। যে জায়গায় দেন আছে সেই জায়গায় তুমি উড রেদার বসাবা। তো আমি একটু খেয়াল করে দেখি যে আমাদের পরের কোশ্চেন গুলোর মধ্যে আমাদের কোথায় দেন আছে। সো দেন কোথায় আছে একটু খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে দেন কোথায় আছে। এই যে দেখো এইচ নাম্বারে আছে দেন, এই যে দেন, মনে রাখবা দেন থাকলে সেটা কি বসবে, এই জায়গায় উড রেদার বসবে, আমাদের গবেষণা করার দরকার নাই। তো আমাদের এইচ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এইচ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এইচ নাম্বারে আমাদের উড রেদার বসবে। এরপর আমাদের বাকি দুইটা থাকে, সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক আর হ্যাড বেটার। সো হ্যাড বেটার কোথায়, সো দেখি আমাদের আমাদের কি আছে, আমাদের ডি আছে এফ আছে। তাহলে এই যে দেখো এফ নাম্বারটাতে আমাদের কোনো গবেষণা করার দরকার নাই, এই জায়গায় আমাদের কি বসবে, হ্যাড বেটার বসবে। কোথায় আছে, এফ নাম্বারটা, এফ নাম্বারটা অ্যান্সার। আমরা যদি বুঝতে চাই তাহলে দেখো যে ইটস সিক্রেট ম্যাটার, এটা হচ্ছে গোপন বিষয়, যেখানে উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, যেটা আমাদের আসলে কি জনসম্মুখে ডিসকাস করা উচিত হবে না, এইরকম সেন্স। আর বাকি থাকে একটা, সেটা কি হোয়াট ডাজ, সরি বাকি থাকে কোনটা, হোয়াটস ইট লাইক। এটা আমার গবেষণা করার দরকার নাই, এটা অ্যান্সারই হবে। ডি নাম্বারে হবে এইটা, কারণ আমরা সবগুলো বের করে ফেলছি।
এইভাবে তুমি শর্টকাটে বের করতে পারো, বা ABCD এইভাবে ধরে ধরে বের করতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে তুমি করতে পারো। এখন যেহেতু শর্টকাট জেনে গেছো, তোমার এগুলো সলভ করতে আসলে 5 মিনিটের বেশি লাগার কথা না। তারপর যদি বেশি সময় লাগে, এর মানে হচ্ছে তোমাকে প্র্যাকটিস আরো বেশি বেশি পরিমাণে করতে হবে। এটা হলো আমাদের কথা। আচ্ছা, এখন আমাদের স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ক্লজেস, এটা কিন্তু আমাদের শেষ। এটা আমাদের কি বলো শেষ। এখন আমরা মোটামুটি সবকিছু শিখলাম, কিভাবে এক্সারসাইজ সলভ করতে হয়, কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে হয়, এটা আমরা শিখে ফেলছি। এখন কিন্তু আমাদের আসলে অতটা বেগ পেতে হবে না। এখন আমরা শুরুতে আসবো কি ইনভার্সন। ইনভার্সনের ব্যাপারটা একটু শিখবো, খুবই নর্মাল জিনিস, তোমাদেরকে জাস্ট একটু হিন্টস দাও, অত ডেপথে যাবো না, একটু সামান্য কিছু নলেজ তোমার একটু গ্যাদার করে নিয়ে যাও। তো খেয়াল করে দেখো, আমরা একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা হচ্ছে এইরকম যে নেভার টেল এ লাই। এটা তোমরা সবাই জানো, নেভার টেল এ লাই, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। আমরা নর্মালি জানি কি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, কি বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। কিন্তু খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সের মধ্যে কি হয়েছে, এই সেন্টেন্সের মধ্যে টেলটা হচ্ছে ভার্ব এবং এ লাইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে নর্মালি যেটা হয় সাবজেক্ট প্লাস ভার্ব হয়, কিন্তু এই নেভার থাকার কারণে দেখো ভার্ব প্লাস সাবজেক্ট হইলো, তাহলে জিনিসটা চেঞ্জ হয়ে গেল। ধরো তুমি এক জায়গায় কিনতে গেছো, একটা ড্রেস কিনতে গেছো, এবং তোমার বাজেটটা কত আছে, বাজেটটা হচ্ছে ধরো 500 টাকা। 500 টাকা দিয়ে তুমি একটা ড্রেস কিনতে গেছো, ধরো একটা শার্ট কিনবা, 500 টাকার উপরে তুমি কিনবা না, সোজা কথাবার্তা। সো এই 500 টাকা, 500 টাকা নিয়ে চলে গেছো, কিন্তু একটা শার্ট তোমার পছন্দ হয়েছে এবং সেই শার্টের দাম কিন্তু 500 টাকা না, 1000 টাকা। এখন এই নতুন শার্টটা দেখে তোমার 500 টাকার মায়া তুমি ত্যাগ করে আরো 500 টাকা যোগ করে 1000 টাকা দিয়ে ওই শার্টটা কিনে আনছো, এরকম হয় কিনা? অবশ্যই হয়। সিমিলার জিনিসটা হচ্ছে কি নেভার। নেভার হচ্ছে তোমার ওই পছন্দের শার্ট, নেভারটা কি বল পছন্দের শার্ট। তুমি হিসাব করে রাখছো সাবজেক্ট প্লাস ভার্ব হবে, হিসাব করে রাখছো তোমাকে 500 টাকা দিয়ে শার্টটা কিনবা, কিন্তু নতুন শার্টটা দেখার কারণে তুমি কি আরো 500 টাকা কি অ্যাড করে 1000 টাকা দিয়ে শার্টটা কিনছো। তোমার যেটা বাজেট ছিল, বাজেটটা একদম ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? সিমিলারলি এখানেও যেটা হয় কি, দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলাকে আমরা বলতেছি ওই যে নতুন শার্ট। এই নতুন শার্টের কারণে দেখা যাবে তোমার এই বাজেট, এটা হচ্ছে তোমার বাজেট। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব হচ্ছে তোমার বাজেট। এই বাজেটটা দেখো উলট পালট হয়ে গেছে, বাজেটটা কি হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। সাবজেক্ট প্লাস ভার্ব বসার কথা ছিল, কিন্তু ভার্ব প্লাস সাবজেক্ট বসে গেছে। তাহলে এটার প্রভাবটা কিরকম? প্রভাবটা হচ্ছে তোমার কি, এই নেগেটিভ ওয়ার্ডের প্রভাব। এই নেভারের কারণে সাবজেক্ট প্লাস ভার্ব না হয়ে ভার্ব প্লাস সাবজেক্ট হয়েছে, এটা হলো মেইন কথা। তাহলে যেটা হচ্ছে দেখো, যে এই যে নেগেটিভ ওয়ার্ড, আমি নেভার কথাটা বললাম, এই নেভারটা কি বলো নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডের কারণে আমাদের যেটা হয় কি, ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব না হয়ে ভার্ব প্লাস সাবজেক্ট হয়। আর এই ব্যাপারটাকে আমরা বলি কি ইনভার্সন। কি বলি ইনভার্সন, কি বলি ইনভার্সন। তোমরা যারা ম্যাথ করছো, আমি যদি বলে 5, এই 5 এর ইনভার্সন করলে কত হবে, তোমরা বলবা, একদম বলে ফেলবা যে 1/5 হবে, ঠিক কিনা? উল্টাই যাবে। সিমিলারলি ইংলিশের ক্ষেত্রে সেম ব্যাপার, সাবজেক্ট প্লাস ভার্ব না হয় ভার্ব প্লাস সাবজেক্ট হয়। এখন এই যে নেগেটিভ ওয়ার্ড, শুধু তোমরা এখন বলবা যে আসলে এই নেভার থাকলে তো আমি বুঝলাম যে ইনভার্সন হয়, তাহলে আর কোন কোন ওয়ার্ড থাকলে আমাদের আসলে ইনভার্সন হবে? এটার জন্য তোমরা জাস্ট একটা জিনিস খেয়াল করে রাখো। রাসেল নামে এক ব্যক্তি ছিল, রাসেল, কি বললাম রাসেল। এই রাসেল ব্যক্তিটা, তার একটা ওয়াইফ ছিল প্রিয়তমা। এই প্রিয়তমাকে একটা ভালো নামে ডাকতো, তার নাম ধরে কিন্তু কখনো ডাকতো না। কি নামে ডাকতো জানো? অনলি হানি বলে ডাকতো। কি বলে ডাকতো? অনলি হানি। অনলি হানি বলে ডাকতো। হানি মানে কি? মধু, মধু। এই মধু বলে ডাকতো। একটা ভাইরাল হয়েছে না কিছুদিন আগে, যে মধু মধু, এই যে হানি, এই হানির কথাটা আমি বললাম, যে রাসেল তার প্রিয়তমাকে অনলি হানি বলে ডাকতো। এতটুকু যদি মনে রাখতে পারো, তাহলে কোথায় কোথায় তোমার ইনভার্সন হয় তুমি মনে রাখতে পারবা। দেখো এই শুরুতে আমরা যে কাজটা করবো, শেষ থেকে যাই, আমরা একদম ডান থেকে শুরু করি। সেল, এই সেল মানে হচ্ছে তোমার সেলডম। সেল মানে কি? সেলডম। আর আর এ, আর এ মানে হচ্ছে তোমার কি? রেয়ারলি। আর এ মানে রেয়ারলি। এরপর যেটা হচ্ছে হানি, হানির মধ্যে আছে এন ই। এন ই মানে কি? নেগেটিভ ওয়ার্ড। এন ই মানে কি বলো? নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড অনেক কিছু হইতে পারে, নেভার, নেভার হইতে পারে, নট আনটিল হইতে পারে, বাই নো মিনস হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এরপর দেখো এইচ এ। এইচ এ মানে কি? হার্ডলি, হার্ডলি। তারপরে যেটা হচ্ছে আমাদের অনলি। যদি অনলি থাকে, বা অনলি যদি থাকে, অনলি থাকতে পারে, অথবা অনলি এর সাথে কোনো প্রেপোজিশন যুক্ত হতে পারে। তুমি বলতে পারো অনলি অ্যাট, অনলি ইন বলতে পারো। অনলির সাথে প্রেপোজিশন বা কনজাংশন দুইটাই যুক্ত হইতে পারে। তখন কি হয় আমাদের বলো? তখন এরকম যদি থাকে, তাহলে সেটা তখন আমাদের ইনভার্সন হয়। কি হয়? ইনভার্সন হয়। যদি অনলি
অনলি থাকতে পারে, কিন্তু অনলির পরে প্রিপজিশন আসতে পারে, অনলির পরে কনজাংশন আসতে পারে। যদি এরকম আসে তাহলে তোমাকে ইনভার্সন করতে হবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ না করে ভার্ব প্লাস সাবজেক্ট করতে হবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এই ওয়ার্ডগুলো সেলডম, রেয়ারলি, নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, অনলি, তারপর অনলি প্লাস প্রিপজিশন অথবা কনজাংশন, এগুলো থাকলে আমাদের কি হয়? ইনভার্সন হয়। এখন তোমাদের কোশ্চেন চলে আসতে পারে যে কিভাবে আমরা ইনভার্সন করব। দেখো তোমাদেরকে এখন ওই রাসেল সাহেবের প্রিয় তোমার কথা বললাম না, যে প্রিয় তোমাকে সে কি বলে ডাকে? অনলি হানি বলে ডাকে, হানি বলে ডাকে, ঠিক না? সো আসলে ওই রাসেল সাহেবের প্রিয় তোমার নাম কি হানি? হানি কিন্তু না, তার একটা নাম আছে। নামটা কি জানো? নামটা হচ্ছে আমাদের নাজমা। এই যে নাজমা, ও তার ওয়াইফের নাম কিন্তু মেইনলি হচ্ছে নাজমা, কিন্তু নাজমা নামটা সে মুখে উচ্চারণ করে না, সে বলে কি হানি বলে। কি বলে? হানি বলে। এই নাজমার মধ্যে আমাদের স্ট্রাকচার আছে। এন, এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। এন মানে কি? নেগেটিভ ওয়ার্ড। কিভাবে আমি ইনভার্সন করব একটু খেয়াল করতে হবে। নেগেটিভ ওয়ার্ড, তারপর এ মানে কি? এ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। এ মানে কি? অক্সিলারি ভার্ব। এ মানে কি বলো? অক্সিলারি ভার্ব। এরপরে দেখো আমাদের আছে এস। এস মানে কি? এস মানে হচ্ছে সাবজেক্ট। আর এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের এম। এম মানে কি? এম মানে হচ্ছে আমাদের মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। এরপর হচ্ছে বাকি অংশ। এইভাবে আমাদের ইনভার্সন করতে হবে। তোমরা ছোটবেলা থেকে একটা সেন্টেন্স পড়ে আসছো যে যে এরকম একটা সেন্টেন্স না, নো সুনার হ্যাড, দেখো নো সুনার, নো সুনার, নো সুনার হ্যাড আই গন দেয়ার, আই গন দেয়ার দেন হি লেফট ওয়ে। এরকম সেন্টেন্স ছিল মনে হয় তোমরা প্রায় পড়ে আসছে, কিন্তু এতদিন পর্যন্ত জানা নাই কি কারণে আসলে এই কিভাবে এই সেন্টেন্সটা হইলো, কেন এই সেন্টেন্সের ভিতরে কারণটা কি, কেন এই হ্যাডটা আগে চলে আসলো, কারণটা কি? এই যে নো সোনার। দেখো আমরা এই স্ট্রাকচারটা একটা ফলো করে দেখি। আমাদের শুরুতে কি থাকবে? আমাদের ইনভার্সন করতে হলে এই স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, নাজমা স্ট্রাকচার। রাসেল সাহেবের বউটাকে ফলো করতে হবে। রাসেল সাহেবের বউটা কি বলো? নাজমা। নাজমার এন মানে কি? নেগেটিভ ওয়ার্ড। এ মানে কি? অক্সিলারি ভার্ব। এস মানে কি? সাবজেক্ট। এম মানে কি? মেইন ভার্ব। এবং এ মানে কি? এ মানে বাকি অংশ। এ দ্বারা কিছু নাই মেইনলি। সো আমরা দেখলাম নেগেটিভ ওয়ার্ডে কি আছে? নেগেটিভ ওয়ার্ড আছে নো সোনার। নো সোনার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এরপর অক্সিলারি ভার্ব, হ্যাড দেখো অক্সিলারি ভার্ব। তারপর আইটা কি? দেখো আইটা হচ্ছে সাবজেক্ট। আইটা কি? দেখো সাবজেক্ট। তারপরে যেটা গন, গন হচ্ছে আমাদের মেইন ভার্ব। তারপর দেখো বাকি অংশ। তারপর কি? বাকি অংশ। এই হচ্ছে আমাদের ইনভার্সন। দেখো ইনভার্সন তোমরা এতদিন জানতা না, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড বিফোর, এগুলোর পরে আসলে এইরকম জিনিস কেন হয়, এই হ্যাডটা কেন বের হয়ে চলে আসে? কারণ হচ্ছে এটাই। বুঝতে পারছো? তাহলে এটা হলো আমাদের মেইন কারণ। যখন আমরা ইনভার্সন করব কোন সেন্টেন্সে, তখন আমাদেরকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে খুব সহজে আমরা ওই সেন্টেন্সের ইনভার্সন করতে পারবো। এস কে খালিদ হাসান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা সবকিছু পড়ালাম এই ক্লাসের মধ্যে, তোমাদেরকে আসলে অনেকক্ষণ ব্যাপী মানসিক টর্চার করলাম, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদেরকে ক্ষমা করে দিও এবং দয়া করে তোমরা এই ক্লাসটা কি করবা? শেয়ার করে দিও। সো আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও। এবং আমাদের যে গ্রুপ যেটা আছে সেটাতে তোমরা আমাদের যে ক্লাসটা মানে আমাদের যে ক্লাসটা আজকে হলো, সেই ক্লাসটার নোট অবশ্যই অবশ্যই তোমরা সাবমিট করবা। এবং আমাদের আসলে কি এই গ্রুপের মধ্যে কিছু মডারেটর আছে, যারা এই নোটটা, তোমার মডারেটর আছে, তারপর কি কিছু স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, তারা করবে কি তোমার নোটটা চেক করবে যে আসলে কোথায় তোমার নোটের ভুল হয়েছে। তোমাদের কাজকে শুধু সাবমিট করা, বাকি সব দায়িত্ব আমাদের। সো এস কে খালিদ হাসান বলছে, স্যার ঠিক মতো রিডিং পড়তে পারি না, এখন কি করতে পারি? So, এই জন্য আমাদের একটা বেসিক কোর্স আছে, কিছুদিন পরে লঞ্চ হবে। এই কোর্সটাতে তুমি অ্যাডমিট হয়ে যাও, এস কে খালিদ হাসান, তাহলে পারবা ইনশাআল্লাহ। সো যাই হোক, আমরা হচ্ছে আর কথা বাড়াবো না। আমাদের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, এবং একটু বেশি বেশি করে শেয়ার দাও যেন তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে। আর যারা যারা দীর্ঘ সময় ব্যাপী আমাদের ক্লাসে উপস্থিত ছিল, তোমাদেরকে আন্তরিকভাবে কি ধন্যবাদ। ওকে, আরেকটা জিনিস আমরা একটু তোমাদেরকে একটু বলে ফেলি। আমাদের কিছু ফেসবুক, আমাদের ওয়েবসাইট একটা আছে। দেখো আমাদের ওয়েবসাইটটা কিরকম? আমাদের ওয়েবসাইটের দেখো ngiinstitute.com, এই ওয়েবসাইটে আমাদের সবকিছু কোর্স এখানে দেওয়া আছে। দেখো যেসব কোর্স আমাদের এখানে হবে সবকিছু এখানে দেওয়া আছে। এইরকম একটা ইন্টারফেস তোমরা পাবা যখন এই ওয়েবসাইটে চলে যাবা। এইরকম একটা ইন্টারফেস তোমরা পাবা। সো তোমার পছন্দের কোর্স খুঁজে নিন, এখানে ক্লিক করলে দেখবে অনেক কোর্স চলে আসছে, তোমরা এই কোর্সটা এনরোল হইতে পারবা।
সো এরপরে যেটা হচ্ছে আমাদের দেখো, আমাদের আবার কি একটা ফেসবুক গ্রুপও আছে। দেখো যে এইচএসসি 2026 এবং 27 দের জন্য। তো এখানে আছে বিএনইএনজি আইসিটি, মানে কি ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, ইংলিশ বাংলা আইসিটি, ইংলিশ বাংলা আইসিটি। দেখো, সো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। যখন খুব স্টার্টিং, হ্যাঁ স্টার্টিং এটা খোলা হয়েছে, ছবি তোলা হয়েছে। আরো জিনিস একটা আছে, সেটা হচ্ছে আমাদের আর কিছু ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা নেক্সট জেন দিয়ে সার্চ দিলে তোমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এটা হচ্ছে তোমাদের ভাইয়া, যে ভাইয়া এতক্ষণ ক্লাস নিল এবং তোমাদের ভাইয়া বিদায় দিচ্ছে এবং বলতেছে থ্যাংক ইউ। হ্যাঁ, আর আমার পরিচয়টা এখানে দেওয়া আছে, আমার পরিচয়টা দেওয়াই হয় নাই। So, আমি নবীনাথ সজীব, ইনস্ট্রাক্টর হিসেবে আছি নেক্সট জেন ইনস্টিটিউটে। সো তোমাদের ইংলিশের যত প্রকার সমস্যা আমি এবং তোমাদের আবু সাইদ ভাইয়া সলভ করবে ইনশাআল্লাহ। সো আমরা তাহলে আর কথা না বাড়াই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।